তুই আবারও কেন ছাদে আসছস? আমি ছাদে আসলে আপনার সমস্যা কি? আমি তো এখানে টাকা দিয়া থাকি, সো ছাদে আসতে পারবো। তোকে বারণ করছি না? আমি যখন ছাদে আসবো তখন তুই আসবি না? আমার যখন খুশি আমি তখন আসবো। এটা বলে স্বাধীন আর নেহার ঝগড়া লেগে যায়। আর ঠিক সেই সময় ছাদে নেহার বড় বোন সুমাইয়া আসে। ওদের ঝগড়া করতে দেখে সুমাইয়া বলে, এই, তোরা দুজন এইভাবে পুরো দিন ঝগড়া করিস কেন? ওকে আমি বারণ করছি যে আমি যখন ছাদে আসবো ও যেন তখন ছাদে না আসে, তারপরেও ও আসে। দেখুন আপু, আমি এখানে টাকা দিয়া ভাড়া থাকি, তাই আমি যখন খুশি ছাদে আসতে পারবো। তোকে তো আমি আমাকে কি কি? নেহা রাগে গজগজ করতে থাকে। নিচে চলে আসে। তখন সুমাইয়া স্বাধীনকে বলে, তুই ওর সাথে ঝগড়া করিস কেন? আমি কখন ঝগড়া করলাম? ও তো আমার সাথে ঝগড়া করলো। আচ্ছা বাদ দাও তো, বলো তোমার কি খবর? ভালো। তারপর স্বাধীন আর সুমাইয়া কথা বলতে থাকে। আর আপনারা ভাবেন এখানে কি হয়েছে? আচ্ছা চলুন ফ্ল্যাশব্যাক। কিরে স্বাধীন, কই যাচ্ছিস? কই আর যাব, খেলতে যাচ্ছি। খেলাধুলা অনেক করছোস তো, এখন বল কোন কলেজে ভর্তি হবি? খেলা থেকে এসে বলবো বন্ধুরা বাহিরে অপেক্ষা করতেছে। আজকে আর খেলতে হবে না, এখানে এসো আর বসো, অনেক খেলেছো। আব্বু, খেলে আসি। স্বাধীনের মা তুমি কই? আরে তুমি আম্মুকে ডাকতেছো কেন? আসতেছি। কথাটা বলে স্বাধীন ওর বাবার পাশে গিয়ে বসে। স্বাধীন একমাত্র ওর বাবা মাকে ভয় পায়। আচ্ছা যাই হোক, গল্পে ফিরি। স্বাধীন গিয়ে ওর বাবার সামনাসামনি বসে। আর তখনই স্বাধীনের বাবা বলে, তো বল কোন কলেজে ভর্তি হবি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে কই থাকবি? একটা ব্যবস্থা করে নিব। তোর সাথে আর কে কে যাবে? আমার বন্ধুরা যাবে, রাজ, হালিম এবং মাসুদ। আচ্ছা ঠিক আছে, ওদের সকালে রেডি থাকতে বলিও। আমার একজন পরিচিত আছে, তাদের বাসায় ভাড়া থাকবা, আর আমি ওকে বলে দিব, ও তোমাদের ভর্তি করে দিবে। তুমি যাও ওদের আব্বুদের নিয়ে আসো। ওকে। কথাটা বলে উপরে নিজের রুমে চলে আসে এবং চার্জ থেকে ফোনটা নিয়ে হোয়াটসঅ্যাপে গ্রুপে ঢুকে দেখে সবাই অ্যাক্টিভ আছে। আর স্বাধীন মেসেজ দেয়, সবাই আছো তো? বল। আব্বু বলছে ওদের আব্বুকে নিয়ে বাসায় আসতি। কেন রে মামা, আমরা আবার কি করলাম, কি আকাম করলাম? আরে কোনো বিচার দিবে না, একটু কথা বলবে। তাহলে কি কথা তুই জানোস? হুম। তাহলে বল। তারপর স্বাধীন সবাই সব কিছু খুলে বলে। সবাই সব কিছু শুনে বলে, ওকে, 5 মিনিট অপেক্ষা কর। ওকে। তারপর শুয়ে পড়ে এবং ফেসবুকিং করতে থাকে। শুয়ে শুয়ে 20 মিনিট যাবৎ ফেসবুকিং করে। হঠাৎ ওর রুমে রাজ, হালিম অ্যান্ড মাসুদ ঢুকে। ওদের দেখে স্বাধীন বলে, কিরে, আসছত? তো আচ্ছা বস। তারপর ওরা কথা বলতে থাকে এবং কিছুক্ষণ পর নিচ থেকে স্বাধীনের মা বলে, স্বাধীন, ওদের নিয়ে নিচে আয়। আচ্ছা আম্মু। তারপর স্বাধীন ওদের নিয়ে নিচে চলে আসে। নিচে আসতেই স্বাধীনের বাবা ওকে ডাক দেয় এবং বলে, তাহলে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে তোমরা কালকে ঢাকা যাবা। এত তাড়াতাড়ি কেন? আব্বু, আগে সেখানে থাকার একটা ব্যবস্থা করে নেই। আমাদের একজন বন্ধু ঢাকা থাকে, তার বাসায় তোমরা ভাড়া থাকবা। তোমার আব্বু ওর সাথেও কথা বলে নিচেও বলছে কালকে যেতে। আচ্ছা। তখনই স্বাধীনের আম্মু ওদের খাবার টেবিলে ডাকে। ওরাও যায়। তখন স্বাধীনের মা বলে, শোনো, এখানে গিয়ে কোনো প্রকার দুষ্টুমি করবি না। ওকে। তো এখন খাবারগুলো খেয়ে নে সবাই। ওকে। তারপর স্বাধীন আর ওর বন্ধুরা কথা বলতে বলতে খাবার খেতে থাকে এবং কোনোভাবে সেই দিনটা কেটে যায়। মাগরিবের সময় সবার বাসা থেকে সকলের মা বাবা স্বাধীনের বাসায় আসে। আর বাঙালি মায়েদের অবস্থা তো বুঝিনি। ও তার উপর সবাই যদি হয় বান্ধবী, তাহলে তো কোনো কথাই নাই। সিরিয়াল দেখতে দেখতে কথা বলে। আর স্বাধীনের বাবারা বন্ধু, তাই ওরা ছাদে এসে সিগারেট খাচ্ছে আর গল্প করতেছে। আর নিজেদের রুমে বসে বসে কথা বলতেছে আর নিজের কাপড় গুছিয়ে নিচ্ছে স্বাধীন। তখন মাসুদ বলে, মামা, ঢাকা যাওয়ার পরে একসাথে কয়েকটা সিনিয়র আপুর সাথে রিলেশন করব। আমি তো ভাই বিয়েতে আরো ভালোভাবে সময় দিব।
আর আমি পড়ালেখায় মন দিব। আর তুই কি করবি স্বাধীন? আমার ওদের মতো ফালতু জিনিস করার টাইম নাই। এভাবে ওরা আরও অনেক কথা বলে এবং কথা বলতে বলতে এশার আজান দিয়ে দেয়। তখন ওরা নামাজ পড়ে এসে খাবার টেবিলে বসে এবং খাবার খেয়ে উঠে যায় সবাই সবার মতো। স্বাধীন আর ওর বন্ধুরা দুষ্টামি করতে করতে ঘুমিয়ে যায় এবং সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসে। তখন দেখে ওদের বাবা সোফায় বসে চা খাচ্ছে আর ওদের মায়েরা রান্নাঘরে কথা বলতে বলতে রান্না করতেছে। ওরা নিচে এসে খাবার টেবিলে বসতেই স্বাধীনের আম্মু এসে ওদের নাস্তা দেয়। তখন স্বাধীনের আব্বু বলে, নাস্তা করে রেডি হয়ে জলদি আসো। ওকে আব্বু। তারপর ওরা নাস্তা করে আবার উপরে আসে এবং সবাই সেমভাবে সাজে, শুধু ড্রেসের কালার ভিন্ন রেখে। স্বাধীনরা নিচে নামে। ওদের দেখে মাসুদের আব্বু বলে, কিরে ইকবাল, আমাদের ছেলেরা তো দেখি আমাদের মতো। তাই তো দেখতাছি রে। তখন রান্নাঘর থেকে বের হতে হতে স্বাধীনের আম্মু বলে, তোমরা আমাদের ছেলেদের নজর লাগিয়ে দিচ্ছ। একদম ঠিক বলতেছো ফারজানা। এখানে কি করে নজর লাগিয়ে দেওয়া হলো? আমরা তো শুধু বলছি আমরাও ওদের মতো করতাম। আচ্ছা যাই হোক, এখন বাবা আয়, আম্মুদের কাছে আয়। তারপর স্বাধীন আর ওর বন্ধুরা ওদের আম্মুদের থেকে বিদায় নিয়ে ওদের আব্বুদের সাথে বাস স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়। বাস স্টেশনে এসে দাঁড়াতেই স্বাধীনের আব্বু 4টা টিকিট কেটে এনে ওদের 4 জনের হাতে দিয়ে বলে, যা বাবা সাবধানে। আর স্বাধীন, তোর ফোনে আমি ঠিকানা সেন্ড করে দিচ্ছি। আর হ্যাঁ, নিজের যত্ন নিস। ওকে আব্বু। তারপর 4 জন বাসে উঠে বসে এবং কিছু সময় পর বাস ছেড়ে দেয়। বাসে বসে বসে 4 জনই কথা বলতেছিল। তখনই মাসুদ বলল, স্বাধীন চাচ্চু বলছিল তোর ফোনের বাসার ঠিকানা পাঠিয়ে দিয়েছে, একবার দেখলে ভালো হতো, দেখে নে তোর একবার। আচ্ছা ঠিক আছে। কথাটা বলে ফোন বের করে ঠিকানাটা দেখে নেয়। ঠিকানাটা দেখে বলে, ঠিকানাটা আমাদের চিনা মাম্মা। বলস কি মামা? মামা। ঠিকানাটা বল, কোন ঠিকানা? তারপর স্বাধীন ওদের ঠিকানাটা বলে। সবাই ঠিকানা শুনে বলে, আরে এটা তো আমাদের চেনা। তো আর কিসের চিন্তা চিল মামা? চিল। তারপর সবাই কিছুক্ষণ কথা বলে ফোনটা বের করে টিপতে থাকে। স্বাধীন ব্লুটুথ কানে গুঁজে দিয়ে গান শুনতে শুনতে কখন জানি ও ঘুমিয়ে পড়ে ওর অজানা। প্রায় 1 ঘন্টা গাড়ি চলার পর স্বাধীন তার নিজ গন্তব্যে পৌঁছে যায়। স্বাধীন আর ওর বন্ধুরা বাস থেকে নামতেই রাজ বলে, মামা ক্ষুধা লাগছে, আগে চল কিছু খেয়ে আসি। ওকে চল। তারপর স্বাধীন আর বাকিরা স্টেশনে থাকা একটা রেস্তোরাঁতে ঢুকে এবং ঢুকে একপাশে বসে খাবার অর্ডার করে। খাবার আসতে সবাই খাওয়া শুরু করে এবং সবাই খেয়ে নেয়। খাবার বিল পে করে বাইর হয়ে সিএনজি স্টেশনে আসে। সিএনজি স্টেশনে এসেই স্বাধীন একটা মেয়ের সাথে ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার ফলে স্বাধীনকে নিয়ে একটা মেয়ে মাটিতে পড়ে যায়। স্বাধীন মেয়েটা নিজের উপর থেকে সরিয়ে ওঠে, মেয়েটাকে মাটিতে রেখে ওর দিকে তাকিয়ে বলে, কি মিস, চোখে দেখেন না নাকি চোখগুলো বয়ফ্রেন্ডের পকেটে রেখে আসছিলেন? আগে আমায় মাটি থেকে ওঠান। নিজে নিজে উঠুন। আরে আমার নিজে নিজে উঠতে পারলে তো আর বলতাম না। আচ্ছা উঠুন। এটা বলে স্বাধীন মেয়েটার দিকে হাত বাড়িয়ে দেয় আর মেয়েটা স্বাধীনের হাত ধরে উঠে দাঁড়ায়। তখন বলে, এতক্ষণ কি বলছিলেন? বলছিলাম যে চোখে কি দেখেন না? চোখে তো দেখে, আর চোখের সামনে যদি হঠাৎ এরকম একটা মোটা মানুষ আসে তখন দেখা যায় নাকি? এই ওয়েট, আপনি কাকে মোটা বললেন? কেন আপনাকে? আমি মোটা না, আপনি কানা, সেটা বলুন। আপনি কাকে কানা বললেন? আপনাকে কানা আন্টি। আমি কানা না, আপনি মোটা। এভাবেই এক কথা থেকে 2 কথা লেগে যায় ঝগড়া। আর স্বাধীনের বন্ধুরা ওকে টেনে নিয়ে যায়। ওকে নিয়ে যাবার আগে ও বলে, তোকে দেখে নিব কুত্তি। আরে দেখ না, বিলাইকে মানা করছে। স্বাধীনকে আর কিছু বলবার সুযোগ না দিয়ে ওর বন্ধুরা ওকে নিয়ে চলে আসে আর স্বাধীনদের বলে, আমায় নিয়ে আসলি কেন? ওই কুত্তিটাকে দিতাম আজ কিসে? গণধোলাই খেতে মন চাইছে নাকি? ও যদি চিৎকার করে সবাই সে গণধোলাই করে যাবে। আচ্ছা বাদ দে, এখন চল। ওকে।
তারপর ওরা একটা সিএনজিতে ওঠে। একটা রং নাম্বার থেকে কল আসে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে আসে। কই আপনারা? কে? কই আপনি কে? আমি ফারুক সাহেবের ছোট মেয়ে নেহা। ও, আমরা তো সিএনজি উঠে গেছি, আপনি বরং বাসায় চলে আসুন। ওকে। কথাটা বলে কল কেটে দেয়। আর তখন হালিম জিজ্ঞেস করে, কে কল দিছে? ফারুক আঙ্কেলের ছোট মেয়ে। ফারুক আঙ্কেল কে? আরে আমরা যার বাসায় যাচ্ছি তার নাম। ও। এখন চুপ থাক। কথাটা বলে স্বাধীন পানির বোতলটা হাতে নিয়ে মুখের পানি নিয়ে বাহিরে পালায়। আর হঠাৎ সামনে চোখরুটে মেয়ে চলে আসে, আর ফলে একদম ভিজে যায়। আর মেয়েটা স্বাধীনের দিকে রাগি চোখে তাকায়। তখন স্বাধীন ড্রাইভারের উদ্দেশ্যে বলে, ভাই জলদি চলেন, না হয় পেতনি আমাদের উপর ভর করবে। আচ্ছা ভাই। এটা বলে ড্রাইভার জোরে টান দেয়। আর এইদিকে মেয়েটা রাগি ফুঁসতে থাকে। স্বাধীনকে যদি হাতের কাছে পাই তাহলে এখানেই মার্ডার করবে। আর এইদিকে সিএনজিতে বসে সবাই হাসতে থাকে। তখন স্বাধীন বলে, শালির উচিত শিক্ষা হয়েছে। ভুলবশত যদি একবার তোকে পাই কাঁচা চিবিয়ে খাবে। তা ঠিক বলছত। এভাবেই কথা বলতে থাকে এবং কিছুক্ষণের মাঝে একটা বাড়ির সামনে এসে গাড়ি থামে। আর স্বাধীন অ্যান্ড ওর বন্ধুরা গাড়ি থেকে নামে। গাড়ি থেকে নামতে একটা মেয়ে এসে রাজকে জিজ্ঞেস করে, আপনারা এই জায়গা থেকে এসেছেন? জি। ও হাই, আমি সুমাইয়া, এই বাড়ির মালিকের বড় মেয়ে। হ্যালো, আমি স্বাধীন। আমি মাসুদ। আমি রাজ। আর আমি হালিম। এভাবে ওরা ওদের নাম বলে পরে সুমাইয়া বলে, আচ্ছা ভিতরে চলুন। ওকে আপু। তারপর সুমাইয়া ওদের নিয়ে ভিতরে প্রবেশ করে এবং ভিতরে ঢুকতেই ওরা দেখে একজন মুরব্বী লোক আর মহিলা সোফায় বসে আছে। লোকটা খবরের কাগজ পড়তেছে আর মহিলাটা টিভি দেখতেছে। ওনাদের সামনে যেতেই সবাই বলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল আমরা জায়গা থেকে আসছি। জানি, তোমাদের আব্বুর সাথে কথা হয়েছে। আর সুমাইয়া যা, ওদের জন্য নাস্তা নিয়ে আয়। তো বাবা, তোমরা কেমন আছো? জি আন্টি, আলহামদুলিল্লাহ। আপনারা? আলহামদুলিল্লাহ, আমরাও। তো বাবা, তোমরা কোন ইয়ারে ভর্তি হবা? আঙ্কেল, আমরা মাত্র কলেজে প্রথম ইয়ারে ভর্তি হব। ও। ওনারা কথা বলতে থাকে। ঠিক তখনই কলিং বেলে চাপ দেয়। সুমাইয়া গিয়ে দরজা খুলে দেয় আর একটা মেয়ে ভিজা শরীর নিয়ে প্রবেশ করে। মেয়েটাকে দেখে আঙ্কেল বলে, কিরে মামুনি, তোর এই অবস্থা কেন? আঙ্কেলের কথা শুনে স্বাধীন আর ওর বন্ধুরা দরজার দিকে তাকায় আর মেয়েটাকে দেখে অবাক। তখনই মেয়েটা আর স্বাধীন একসাথে বলে ওঠে, তুই? কিরে মামুনি, তোরা একজন আরেকজনকে চিনস? ও এখানে কেন পাপা? বাবা মানে আঙ্কেল, এই কানাটা আপনার মেয়ে? মেয়েটা তখন পা থেকে জুতা খুলে স্বাধীনের দিকে আসে আর স্বাধীন দৌড় দিয়ে একটা রুমে ঢুকে যায়। তখনই সুমাইয়া ওর বন্ধুদের জিজ্ঞাসা করে, এই দুইটার কি হয়েছে জানো? আসলে ওরা। তারপর মাসুদ সবাইকে সব কিছু খুলে বলে। সবাই সব শুনে হাসতে হাসতে গড়গড়ি খাচ্ছে। তখন মেয়েটা বলে, এই বিলাই, বের হ আমার রুম থেকে। না, বের হব না। তুই জুতা দিয়ে মারবি। তোকে তো আমি আজ না হয় কাল এটার প্রতিশোধ নিব। এখন বের হ আমার রুম থেকে, আমার ঠান্ডা লাগছে। হাত থেকে জুতা পালা। আচ্ছা ঠিক আছে। এটা বলে পরে স্বাধীন রুম থেকে আর নেহা তখন ঠাস করে একটা থাপ্পড় মারে। স্বাধীন গালে হাত দিয়ে বলে, শালি, তুই আমায় মারছত কেন? মজা পাবার জন্য শালা কুত্তা, সরহাট। তোকে আমি দেখে নিব। দেখে নিবি? আরে এখন দেখ। পরে দেখে নিব। ওকে, এখন সর রুমের সামনে থেকে। কথাটা বলে ও স্বাধীনকে সরিয়ে দিয়ে হাসতে হাসতে রুমে ঢুকে যায়। আর তখনই সবাই হো হো করে হেসে দেয়। আর স্বাধীন বলে, আপনারা হাসছেন? না মামা, ওকে দিন পরে টম এন্ড জেরি দেখছি তো তাই। শালা আঙ্কেল আন্টিদের জন্য কিছু বলতেছি না। এইদিকে আসো বাবা। আন্টি ডাকে স্বাধীন গালে হাত দিয়ে ওনার কাছে যায় আর ওনার পাশে গিয়ে বসে। আর তখনই আন্টি ওর গালে হাত বুলিয়ে দিতে দিতে বলে, আব্বু, মনে কোনো কষ্ট নিও না। ও একটু রাগী ঝগড়ুটে, কিন্তু মন থেকে খুব ভালো।
হুম, দেখতেছি তো ভালো। আচ্ছা বাবা, বাদ দাও। আর সুমাইয়া ওদের নাস্তা দিয়ে যা। আঙ্কেলের কথা মতো সুমাইয়া নাস্তা দিয়ে যায়। তখন আঙ্কেল বলে, এই হচ্ছে আমার বড় মেয়ে, নাম সুমাইয়া আক্তার, আর ও তোমাদের কলেজে বাংলা টিচার। আর এতক্ষণ যার সাথে ঝগড়া করলা ও হচ্ছে আমার ছোট মেয়ে নেহা আক্তার, তোমাদের কলেজে পড়ে এবং তোমাদের সিনিয়র। কাম সারছে? কি কাম সারছে? কিছু না আন্টি। ও আচ্ছা। এভাবে কিছুক্ষণ ওনাদের সাথে কথা বলে স্বাধীন বলে, আন্টি, আমার একটু খারাপ লাগছে, একটু ফ্রেশ হব, রুমটা যদি দেখিয়ে দিতেন। আচ্ছা, আমার সাথে চলো। ওকে। তারপর কথা বলতে বলতে ওরা উপরে একটা রুমের সামনে এসে দাঁড়ায়। আর তখন আন্টি একটা চাবি দিয়ে রুমটা খুলে ওরা প্রবেশ করে। আন্টি ওদের দেখিয়ে দিয়ে চলে যায়। আন্টি চলে যেতে স্বাধীন কাপড়ের ব্যাগটা রেখে ওর কাপড় নিয়ে বলে, আমি ফ্রেশ হয়ে আসি, পরে তোরা যাস। ওকে। তারপর স্বাধীন ফ্রেশ হতে ঢুকে পড়ে এবং কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বের হয় এবং ভিজা কাপড় আর ব্যাগ থেকে একটা সিগারেট অ্যান্ড লাইটার নিয়ে ছাদে আসে। এক হাতে কাপড় রেখে আরেক হাত দিয়ে সিগারেট ধরিয়ে টানতে টানতে কাপড় শুকাতে দেয়। ঠিক এমন সময় কেউ একজন পিছন থেকে বলে, বাসায় স্মোক করা নিষিদ্ধ। স্বাধীন পিছন ফিরে তাকিয়ে দেখে নেহা দাঁড়িয়ে আছে। স্বাধীন তখন একটা শুক টান দিয়ে বলে, কোথায় লেখা আছে মিস ঝগড়ুটে? লেখা নাই, তবে এখানে স্মোক করা যাবে না। আর কাকে ঝগড়ুটে বলিস? কাকে আবার পেতনির মতো দেখতে আপনাকে? কি, আমি পেতনির মতো দেখতে? তুই পেতনি, তোর বউ পেতনি। এভাবে আবার ঝগড়া লেগে যায় দুজনই। তখনই সেখানে মাসুদ আসে আর ওকে নিয়ে যাইতেছে। আর ঠিক তখনই নেহা বলে, শালা, আমি যখন ছাদে আসবো তুই আসবি না? তোর কথা হবে না শালি। আরে শালা চুপ কর আর চল রুমে। এটা বলে স্বাধীনকে কোনো কিছু বলার চান্স না দিয়ে টেনে রুমে নিয়ে যায় আর বলে, ভাই তোর সমস্যা কি? মেয়েটার পিছনে পরশ কেন? আরে শালা, ও আমার পিছনে পড়ছে, আমি না। আচ্ছা বাদ দে, এখন চল হোটেল থেকে খাবার খেয়ে আসি। ওকে, চল। কথাটা বলে স্বাধীন আর ওর বন্ধুরা রুম থেকে বের হয়ে রুমের দরজা লাগিয়ে দিয়ে নিচে হোটেলে চলে আসে এবং হোটেলে সে খাবার খায় এবং মাসুদ বলে, মামা চল বাজার করে আনি, বুয়া ব্যবস্থা করার আগ পর্যন্ত আমরা রান্না করব। ওকে। কথাটা বলে সবাই কাঁচা বাজারের সন্ধান করে কাঁচা বাজারে আসে। বাজারে এসে ওদের মন মতো সবাই বাজার করে নিয়ে আবার সবাই যখন বাসায় ফিরবে তখন একটা মেয়ে ওদের সামনে এসে বলে, ভাইজান, আমাকে কিছু খেতে দেন, আমি আজ 3 দিন ধরে কিচ্ছু খাইনি। মেয়েটার কথা শুনে ওরা মেয়েটার দিকে তাকায় আর হালিম বলে, নীলিমা তুই এখানে? কিরে, ওরে তুই চিনিস? মামা, ও আমার মামাতো বোন অ্যান্ড আমার ভালোবাসা। মেয়েটা এতক্ষণ নিচের দিকে তাকিয়েছিল। ওদের কথা শুনে উপরের দিকে তাকায় আর হালিমকে দেখে চলে যাবে। হালিম ওর হাত ধরে বলে, তোমার এই অবস্থা কেমনে? কিছু না, আমায় ছাড়ুন, আমি চলে যাই। তুমি জানো তোমারে আমি 3টা বছর ধরে পাগলের মতো খুঁজছি, এখন খুঁজে পেয়েছি, এখন ছাড়বো না। ছাড়ুন, আপনার সম্মান নষ্ট হবে। যাই হোক, আমার বলো কিভাবে তোমার এই অবস্থা? হালিমের জোড়াজুড়িতে কথা বলতে যাবে তখন নীলিমা হালিমকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আমি আজ থেকে 3 বছর আগে যখন আমার বিয়ে তোমার সাথে ঠিক হয়, তখন আমি আমার বয়ফ্রেন্ডের হাত ধরে ঢাকায় আসি। ও আমাকে ঢাকায় এনে বিয়ে করে 1 বছর আমার সাথে ভালোভাবেই সংসার করে। 2 বছরের মাথায় ও পরকীয়া করে এবং আমায় মারধর করে। 1 বছর আমায় কষ্ট দেয় এবং 3 বছরের মাথায় আমায় বাসা থেকে বের করে দেয়। তখন থেকে আমি একটা ভাঙা কুঁড়ে ঘরে থাকা শুরু করি এবং ভিক্ষা করে নিজের পেট চালাই। কিছুদিন আগেই জানতে পারি যে আমি প্রেগনেন্ট। হালিম নীলিমার মাথায় হাত বুলিয়ে দেয় এবং বাজারে আর ওর বন্ধুরা তাকিয়ে থাকে। তখন বাজারে কিছু লোকে হুসুহুসি করে যায়। তখন শুনে হালিম ওর বন্ধুদের আর নীলিমাকে নিয়ে বাসায় চলে আসে। বাসায় এনে বিছানায় বসে হালিম নীলিমার চোখের পানি মুছিয়ে দিয়ে ওর গালে হাত দিয়ে বলে, আমরা আজ রাতে বিয়ে করব। না, আমি খারাপ, নিজের সত্য নষ্ট করে ফেলেছি।
এবং আমি প্রেগনেন্ট। আমি তোমায় ভালোবাসি। তুমি যদি 1000 সন্তানের মা হও, আমার কোনো দুঃখ নাই। আমি হাসি মুখে তোমায় মেনে নিব। নীলিমা কান্না করতে করতে হালিমকে জড়িয়ে ধরে আর তখনই স্বাধীন বলে, আমরা কখনো আপনাকে দেখি নাই, তবে আমরা আমাদের বন্ধুর কাছে বর্ণনা শুনছি। আপনি চলে যাবার 3 বছর পরেও ও কোনো নারীতে আসক্ত হয় নাই। এখন আর যাই হোক, আর কখনো আমাদের বন্ধুকে কষ্ট দিয়েন না। না ভাইয়া, আমি ওকে আর কষ্ট দিব না। আচ্ছা মামা, ওর তো থাকার ব্যবস্থা করতে হবে। তুই গিয়ে একটু কষ্ট করে নেহা বা সুমাইয়া আমার আপুকে ডেকে নিয়ে আস, আর ওনাদের থেকে ওর পরার জন্য জামা নিয়ে আসিস। বিকালে মার্কেটে গিয়ে ওর জন্য নিব। মাসুদ, যা তো। অনেক জোরাজোরিতে স্বাধীন যাবার জন্য রাজি হয় এবং নিচে নেহাদের বাসার সামনে এসে দাঁড়ায় এবং কলিং বেল চাপ দেয়। তখন সুমাইয়ের আপু দরজা খুলে দেয়। সুমাইয়া আপু স্বাধীনকে দেখে বলে, কই গেছিলে খাবার সময় তোমরা? পরে বলবো, আগে বলো আন্টি আঙ্কেল কই? আম্মু আব্বু ব্যাংকে গেছে। পেতনিটা কই? রুমে কেন? তারপর স্বাধীন ভিতরে ঢুকে সব বলে। সুমাইয়া সব শুনে বলে, এখন আমি কি করতে পারি? তোমার কিছু করতে হবে না। তুমি এখন তোমার একটা জামা নিয়ে আমার সাথে চলো। ওকে, তুমি সোফায় বসো, আমি আসছি। ওকে। তারপর সুমাইয়া নিজের রুমে যায় আর স্বাধীন সোফায় বসে বসে সুমাইয়ের অপেক্ষা করে। তখনই নিজের রুম থেকে বের হয়ে নেহাকে দেখে বলে, কি গো মিস্টার, খাবারের সময় কই ছিলেন? হাগু করতে গেছিলাম। কেন? ইয়াক থু, কি খারাপ ভাষা। এখানে ওয়াক থু বলার কি আছে? নেহা কিছু বলতে যাবে, ঠিক তখনই সুমাইয়া এসে বলে, আরে স্বাধীনবাদী চল। ওকে চলো। আরে কই যাস তোর পোশাক নিয়ে? পরে বলবো, তুই ঘরে থাক। কথাটা বলে সুমাইয়া স্বাধীনের সাথে ওদের রুমে আসে। ওদের রুমে আসতে একটা মেয়েকে দেখে। মেয়েটাকে নিয়ে সুমাইয়া একটা রুমে চলে যায়। রুমে যাইতেই হালিম মাথায় হাত দিয়ে একটা সফলতার হাসি দেয়। স্বাধীন এবং বাকি সবাই ওকে সাহস দেয়। এভাবেই কিছুক্ষণ সময়ের পরে নীলিমাকে নিয়ে সুমাইয়া বের হয়। বের হতেই নীলিমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে হালিম, আর সুমাইয়ার দিকে মাসুদ। হঠাৎ তাকিয়ে থাকতে থাকতে মাসুদের চোখাচোখি হয়ে যায়। সাথে সাথে মাসুদ চোখ সরিয়ে নিয়ে অন্যদিকে তাকায়, যা স্বাধীনের চোখ ফাঁকি দেয় না। তারপর নীলিমা সুমাইয়া বসে বসে আড্ডা দিতে থাকে। কিছুক্ষণ পর নেহা আসে আর সুমাইয়াকে বলে, আপু তোকে আব্বু বলেছে আসতে। আচ্ছা। নেহা এটা বলে চলে যাবে, তখনই ওর চোখ পড়ে নীলিমার দিকে। তখন নেহা বলে, এই মেয়েটা কে রে? আমার বউ। কেন? তুই নাকি ব্যাচেলর, বউ আসলো কই থেকে? আমার শ্বশুর বাড়ি থেকে। তোর সমস্যা? ভুলে যাস না আমি তোর সিনিয়র। হ, তুই কচুর সিনিয়র। তোকে তো আমি। আমাকে কি? এটা বলে ওদের মাঝে আবার ঝগড়া লাগে। এটা দেখে সুমাইয়া নেহাকে টেনে নিয়ে যায় নিচে আসার কিছুক্ষণ পর আঙ্কেল আন্টি আসে স্বাধীনের রুমে। এসে আঙ্কেল জিজ্ঞেস করে, মেয়েটাকে? আঙ্কেল, ও হচ্ছে। স্বাধীন আঙ্কেলকে সব কিছু খুলে বলে। ওই কথা শুনে আঙ্কেল বলেন, আমাদের লাভ স্টোরি সেম, তোমাদের আমরা পুরোপুরি সাপোর্ট করব। বাবা, ভয় পেও না। রাতে আমি কাজী ডাকবো, তোমরা চলে আসিও। ধন্যবাদ আঙ্কেল। আরে ধন্যবাদ দিবার কিচ্ছু নাই, বললাম তো আমাদের লাভ স্টোরি। রাতে চলে আসিও, আমি নীলিমাকে নিয়ে যাচ্ছি। ওকে আন্টি। এরপর ওনারা চলে যান এবং হালিম খুশি হয়ে যায়। ওরা ধরা নাচে। স্বাধীন বলে, রাজ, তুই হালিমকে নিয়ে থাক, আমি আর মাসুদ গিয়ে ওর জন্য পাঞ্জাবি নিয়ে আসি। ওকে। তারপর রাজ আর হালিমকে রেখে মাসুদ আর স্বাধীন মার্কেটে যাবার উদ্দেশ্যে বের হয়। সিঁড়ি দিয়ে নামতেই আঙ্কেলের সামনে পড়ে। আঙ্কেল বলে, কই যাও বাবা? মার্কেটে ওর জন্য পাঞ্জাবি আনতে। তাইলে বাবা ওদের বাসর ঘর সাজাইতে ফুলও নিয়ে আসিও। আচ্ছা আঙ্কেল। পরে বাসর ঘর সাজানোর জন্য যে ফুলগুলো লিস্ট করেছিল
সেগুলো সে স্বাধীনের হাতে ধরিয়ে দেয়। স্বাধীন আর মাসুদ সেই লিস্ট নিয়ে নাচতে নাচতে চলে আসে মার্কেটে। আচ্ছা মামা, তুই যা পাঞ্জাবি নে আর আমি ফুল নিই। ওকে, এই নে লিস্ট। কথাটা বলে স্বাধীন মাসুদের হাতে লিস্টটা ধরিয়ে দিয়ে পাঞ্জাবির দোকানে যায় এবং দোকানে শেষ স্বাধীন সুন্দর দেখে একটা পাঞ্জাবি নেই এবং আবার শাড়ির দোকানে যায়। শাড়ির দোকানে এসে ওখানে সুন্দর দেখে একটা শাড়ি নেয়। শাড়ি নিয়ে দোকান থেকে বাইর হয়ে মানিব্যাগ খুলে দেখে কোনো টাকা নেই। তারপর বিকাশের দোকানে গিয়ে 5,000 টাকা তুলে আবার রওনা দেয় বাসার দিকে। বাসায় এসে নিহাদের বাসায় আসে এবং স্বাধীনকে দেখে সুমাইয়া বলে, কি রে, ফুল কই? আরে ফুল মাসুদ আনতেছে, আর তুমি এই শাড়িটা নিয়ে যাও আর নীলিমাকে পরিয়ে দিও। আচ্ছা। তারপর সুমাইয়ার সাথে হালকা কথা বলে উপরে আসবে। তখনই আঙ্কেল বলে, আমাদের বাড়িতে আরো ভাড়াটিয়া আছে, তাদের দাওয়াত দিব। আঙ্কেল, আমরা ওদের বিয়ে পড়াবো, এখন কোনো আয়োজন করব না, তারপরেও আগামী শুক্রবারে আয়োজন করব। এখন শুধু ওদের বিয়েটা পড়িয়ে দেই। আচ্ছা, হালিমকে নিয়ে আমাদের বাসায় চলে এসো, না হয় তখন ওকে বর সাজে আমাদের বাসায় ঢুকতে কেউ দেখলে পরে সন্দেহ করবে আর একটা বদনাম ছড়াবে। আচ্ছা আন্টি। কথাটা বলে পাঞ্জাবিটা আঙ্কেলের হাতে দিয়ে স্বাধীন উপরে আসে। তখন রাজ স্বাধীনকে জিজ্ঞেস করে, কিরে মামা, পাঞ্জাবি কই? নিচে আছে, নিচে চল হালিমকে নিয়ে। আচ্ছা। কথাটা বলে হালিমকে নিয়ে রাজ স্বাধীন চলে আসে। নিচে আসতেই দেখে মাসুদ ফুল নিয়ে আসছে। মাসুদকে দেখে স্বাধীন বলে, আন্টিদের বাসায় ঢোক। ওকে। আন্টিদের বাসায় 4 জন ঢুকে। তখন সুমাইয়া এসে মাসুদের থেকে ফুলগুলো নিয়ে যায়। তখন নেহা এসে ওর বাবার উদ্দেশ্যে বলে, বাবা, আপুর রুমে হালিম ভাইয়ার নীলিমা আপুর যদি বাসর ঘর হয় তাহলে আপু কই থাকবে? কেন, তোমার রুমে? ওকে। কথাটা বলে সুমাইয়া আপুর রুমে আসে। তখন নীলিমা নেহার রুম থেকে বের হয় মাথা নিচু করে। আর তখন আন্টি রান্নাঘর থেকে নীলিমাকে ডাক দেয়। নীলিমা আন্টির কাছে যায় আর ওরা আঙ্কেলের সাথে কথা বলে। এভাবেই কেটে যায় দিন। মাগরিবের নামাজে পড়ে নীলিমাকে নেহার রুমে নিয়ে গিয়ে সাজানো শুরু করে আর হালিমকে আঙ্কেল আন্টির রুমে। বাকি কাজগুলো শেষ করতে করতে এশার সময় হয়ে যায়। এশার নামাজে পড়ে কাজী বাসায় আসে। তখন কাজী এসে ওদেরকে বিয়ে পড়িয়ে দেয়। বিয়ের যাবতীয় সব কাজ শেষ করে কাজীকে বিদায় দিয়ে বাসায় খাবার খেয়ে হালিমা নীলিমাকে বাসর ঘরে পাঠিয়ে দেয়। আঙ্কেল আন্টিও নিজের রুমে চলে যায়। আর বাকি স্বাধীন, মাসুদ, রাজ এবং সুমাইয়া, নেহা ওরা বসে বসে গল্প করতে থাকে। তখন নেহা বলে, মাসুদ, তোমরা সবাই এত ভালো আর এরকম একটা খাটাস ছেলে কেমনে হয়েছে? তোমাদের বন্ধু হয়? আপু, আপনি কার কথা বলতেছেন? কার আর বলমু, মিস্টার খাটাস স্বাধীনের কথা বলতেছি। স্বাধীন এতক্ষণ অন্যদিকে তাকিয়েছিল। তখন নেহার এরকম কথা শুনে ও রেগে যায় আর বলে, সিনিয়র বলে সম্মান দিতেছি, তার মানে এটা না জেনে আপনি যা খুশি তা বলবেন? আমি আবার ভুলকে বললাম? খাটাসকে খাটাস বলছি। ওহো আচ্ছা। সুমাইয়া আপু, তুমি আঙ্কেল আন্টি এত সুন্দর, তোমাদের মাঝে এই পেতনিটা কেমনে আসছে? এই, তুই কাকে পেতনি বলছত রে? আজ এখানেই নতুন আসছস তাই সম্মান দিতেছি, আরো 2 দিন যাক, দেখিস তোর কি করি। এভাবে ওদের মাঝে আবারও ঝগড়া লেগে যায়। মাসুদ আর রাজ স্বাধীনকে টেনে বাসা থেকে বাহির করে উপরে এসে নিজের বাসায় আসে। আর মাসুদ বলে, মামা, তোর ওর সাথে সমস্যা কি? আরে বেটা, আমি কি করছি? ও তো শুরু করছে আগে। আচ্ছা ভাই, বাদ দে, এখন ঘুমা। আজ এখানে প্রথম দিন যে একটা অবস্থা হয়েছে। আমিও ক্লান্ত। তারপর বিভিন্ন কথা বলতে বলতে 3 জন ঘুমিয়ে যায়। রাত 5টা। হঠাৎ স্বাধীনের ফোন বাজে। স্বাধীন ঘুমু ঘুমু চোখ নিয়ে ফোনের দিকে তাকিয়ে দেখে হালিমের ফোন। স্বাধীন ফোন রিসিভ করতে ওপাশ থেকে হালিম বলে, আরে মামা, দরজা খোল। এত রাতে এখানে কেন, বাসর ঘর ছেড়ে? পরে বলবো, এখন দরজা খোল। ওকে, 2 মিনিট। তারপর স্বাধীন ঢুলতে ঢুলতে উঠে দরজা খুলে দেখে হালিম দাঁড়িয়ে আছে। হালিম ভিতরে ঢুকে যায়। তখন স্বাধীন আবার জিজ্ঞেস করে, কিরে এত রাতে এখানে কেন? সকালে বলবো, এখন ঘুমা। ওকে। তারপর 2 জন রুমে এসে শুয়ে পড়ে চিপাচিপি করে। বর্তমানে শীতকাল, তাই কিছু মনে হচ্ছে না। ওরা ঘুমিয়ে পড়ে।
এবং এবার একেবারে ঘুম ভাঙে সূর্যের আলোতে। স্বাধীন চোখ খুলে দেখে রাজার মাসুদ ব্রাশ করতেছে। স্বাধীন ফোন হাতে নিয়ে দেখে 8টা বাজছে মাত্র। স্বাধীন উঠে যায় বিছানা থেকে। স্বাধীনকে উঠে হালিমকে ডেকে তুলে। তখন ব্রাশ করতে করতে স্বাধীন জিজ্ঞেস করে, হালিম আবার কখন আসছে? তারপর স্বাধীন সব বলে এবং ব্রাশ নিয়ে দাঁত ব্রাশ করতে থাকে। তারপর হালিম উঠে যায়। উঠে সবাই ফ্রেশ হয়ে যায় এবং কিছুক্ষণের মাঝে রেডি হয়ে নিহাদের বাসায় আসে এবং ওদের বাসাতে আসতেই আঙ্কেলের সাথে ওদের দেখা হয়। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন কাটলো রাত? জি আলহামদুলিল্লাহ ভালো। তো আন্টি আর বাকিরা কই? তোমাদের আন্টি রান্নাঘরে, নেহা কলেজে চলে গেছে, আর সুমাইয়া রেডি হচ্ছে, আর নীলিমা তোমাদের আন্টির সাথে। ও আচ্ছা, আমাদের ভর্তির বিষয়টা? আচ্ছা, তা নিয়ে চিন্তা করিও না, তা সুমাইয়া করিয়ে দিবে। ও তো তোমাদের কলেজের টিচার। ওকে, তাহলে আমরা বাইরে ওনার জন্য অপেক্ষা করি। কথাটা বলে ওরা বের হয়ে যাবে। এমন সময় আন্টি রান্নাঘর থেকে বের হয়ে বলে, নাস্তা করে যাও, টেবিলে তোমাদের নাস্তা সাজানো আছে। এসবের প্রয়োজন নাই, আমরা বাহির থেকে করে নিব। আমি জিজ্ঞেস করি নাই, বলছি যাও। তারপর সবাই আন্টির জোড়াজড়িতে খাবার টেবিলে আসে এবং সবাই আন্টিকে নাস্তা দেয়। ওরা নাস্তা করতে করতে সুমাইয়া আপু বের হয়ে যায়। তখন আঙ্কেল আপুর উদ্দেশ্যে বলেন, সুমাইয়া, জি আব্বু। স্বাধীনদের নিয়ে যা আর ভর্তি করিয়ে দে। আচ্ছা আব্বু, তোমরা নাস্তা করে আসো, আমি বাহিরে আছি। কথাটা বলে সুমাইয়া আপু বাহিরে চলে যায়। ওনার পিছন পিছন স্বাধীন অ্যান্ড ওর বন্ধুরাও চলে আসে। তো চলো স্বাধীন, একটা সিএনজি ধরো এই ঠিকানায়। ওকে, ওয়েট। কথাটা বলে স্বাধীন একটু সামনে যায় সিএনজি ধরাইতে। সিএনজি ধরিয়ে আনে এবং সবাই উঠে পড়ে। আর কিছুক্ষণের মাঝে কলেজ গেটের সামনে আসে, গাড়ি থামে। গাড়ি ভাড়া দিয়ে সকলে কলেজে প্রবেশ করে। সুমাইয়াদের নিয়ে ওরা সোজা প্রিন্সিপাল স্যারের রুমে আসে এবং ওদের ভর্তি করিয়ে দেয়। তখন প্রিন্সিপাল স্যার বলেন, মন দিয়ে পড়ালেখা করিও। আচ্ছা স্যার। তো ক্লাসরুমে যাও। ওকে স্যার। আর ম্যাম যদি একটু আমাদের ক্লাসরুম দেখিয়ে দিতেন। আচ্ছা, আমি নেহাকে কল দিয়ে বলে দিতেছি, বাহিরে গিয়ে দাঁড়াও, আমার কাজ আছে। ওকে ম্যাম। কথাটা বলে রুমের বাহিরে এসে দাঁড়ায় এবং কিছুক্ষণ পরে নেহা কিছু মেয়েকে নিয়ে ওদের সামনে আসে আর বলে, চল। সুন্দর করে বলো। কিরে, তুই আমায় তুমি করে বলতেছস? আপনি করে বলবি, এটা কলেজ। ওকে সুন্দর করে বললে কি হয়? সবার ভালো ব্যবহার করলেও ও তোর মতো খাটাসের সাথে একটা থেকে ভালোভাবে ব্যবহার করা যায়। নেহার কথা শুনে স্বাধীন কিছু বলতে যাবে, তার আগে মাসুদ ওর কানে কানে বলে, মামা রাগ কন্ট্রোল, না হয় সবাই কি বলবে। ওকে। তখন স্বাধীন আর কিছু বলল না। নেহা ওদের ফিসফিস করতে করতে বলে, কিরে, কি ফিসফিস করস? কিছু না আপু, আপনি ক্লাসরুমটা দেখিয়ে দিন। আচ্ছা চলো, আমাদের পেছন পেছন আসো। ওকে চলেন। কথাটা বলে নেহা আর ওর বান্ধবীরা সামনে কথা বলতে বলতে হাঁটতে থাকে আর স্বাধীন অ্যান্ড ওর বন্ধুরা পিছন পিছন। কিছুক্ষণ হাঁটার পর ওরা একটা রুমের সামনে এসে দাঁড়ায় আর স্বাধীনের উদ্দেশ্যে বলে, পিচ্চি, এটা তোর ক্লাসরুম, যা ক্লাসে যা। নেহাকে কিছু না বলে স্বাধীন রাগে ফিসফিস করতে করতে ক্লাসরুমে ঢুকে যায়। ওর বন্ধুরাও ক্লাসরুমে ঢুকে স্বাধীন আর ওর বন্ধুরা শেষ বেঞ্চে বসে পড়ে আর কথা বলতে থাকে এবং কিছুক্ষণ পরে স্যার আসে। সবাই উঠে দাঁড়িয়ে বলে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তো বসেন, শুধু লাস্ট বেঞ্চের 4 জন বাদে। সবাই বুঝলো স্যার কাদের কথা বলতেছে এবং স্যার স্বাধীনের উদ্দেশ্যে বলে, সংক্ষেপে নিজেদের পরিচয়টা দিন। নাম স্বাধীন, বাবা কৃষক এবং ব্যবসায়ী। আচ্ছা থামুন, নেক্সট। নাম মাসুদ, বাবা টিচার প্লাস কৃষক। নেক্সট। এভাবে সংক্ষেপে 4 জন থেকে পরিচয় নেবার পর স্যার বলেন, সবার বাবা কৃষক? জি। এই বিষয়টা না বললেই পারতেন, বলার কারণ? বলার তেমন কোনো কারণ নাই, পরিচয় চেয়েছেন, পরিচয় দিছি। আর স্যার বললেন না এই বিষয়টা আমরা বাদ দিতে পারতাম? হ্যাঁ চাই, শুধু বলতে পারতাম যে আমার বাবা ব্যবসায়ী, আমার বাবা টিচার,
ইত্যাদি। তবে বলার কারণ হচ্ছে এটা আমাদের বাবার আসল পরিচয়, কৃষক। আমার বাবা বলছে এটাকে সর্বদা বুক ফুলিয়ে বলতে। সবাই স্বাধীনের কথা শুনে হাততালি দেয় আর স্যার মুচকি মুচকি হাসি দিয়ে বলে, বাহ মাশাল্লাহ। ধন্যবাদ স্যার। তো বসো অ্যান্ড বই খুলে বসো। ওকে স্যার। কথাটা বলে ওরা বসে পড়ে এবং ব্যাগ থেকে বই বের করে খুলে বসে আর পরে মনোযোগ দেয় এবং কিছুক্ষণ পরে সে ঘন্টা শেষ হয়ে যায় এবং এভাবেই সব ঘন্টা শেষ হয়ে দুপুরে ক্লাসরুম থেকে বের হতেই ওদের সামনে নেহা আর ওর বান্ধবীরা দাঁড়ায়। স্বাধীন বলে, কি? আপু বলছে তোদের ক্যান্টিনে নিয়ে যেতে। আচ্ছা চলেন। ওকে, আমাদের পেছন পেছন আস। কথাটা বলে ওরা আবার স্বাধীনদের সামনে হাঁটতে হাঁটতে থাকে আর স্বাধীন এবং ওর বন্ধুরা ওদের পিছন পিছন এবং 2 মিনিট হাঁটার পর ক্যান্টিনে আসে আর নেহা বলে, এটা হলো ক্যান্টিন। তা দেখতেছি, বলতে হবে না। ও আচ্ছা থাক, আমরা জায়গা। জান কে ধরে রাখছে? আর থাকতে তো কেউ বলে নাই। তোকে তো আমি। কি? আমাকে কি? আচ্ছা। কথাটা বলে ওরা চলে যায়। তখন স্বাধীন মাসুদকে বলে, কি রে, আমি পাগল? আরে না, কে বলছে? তুই তো মাত্র বললি। আরে সেটা তো ওকে বোঝানোর জন্য বলছি। আচ্ছা বাদ দে, চল কিছু খাই। ওকে চল। কথাটা বলে সবাই ক্যান্টিনের একটা টেবিলে বসে আর সিঙ্গারা অর্ডার দেয়। সিঙ্গারা খেয়ে কিছুক্ষণ আড্ডা দেয়। তখন ওরা 3 জন মেয়ে আসে ওদের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, আমরা কি বন্ধু হতে পারি? জি না। স্বাধীনের কথা শুনে একটা মেয়ে বলে, কেন? কারণ আমরা মেয়েদের সাথে ফ্রেন্ডশিপ করি না। ফ্রেন্ডশিপ না করার কারণ? কোনো কারণ নাই, ওকে বাই, ক্লাসের সময় হচ্ছে, চল সবাই। মাসুদ কথাটা বলে কাউকে কিছু না বলার সুযোগ দিয়ে ক্লাসরুমের দিকে হাঁটা ধরে। ক্লাসরুমে এসে নিজের স্থানে বসে। তখন ক্যান্টিনে ওই মেয়ে 3টা রুমে ঢুকে। ওরা বুঝে যায় যে মেয়ে 3টা ওদের সাথে পড়ে। মাসুদ একবার তাকিয়ে চোখ আবার সরিয়ে নেয়। তখন ক্লাসরুমে সুমাইয়া প্রবেশ করে। ওকে দেখে সবাই দাঁড়িয়ে সালাম দেয়। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো। তো সবাই বসো। সবাই সুমাইয়ের অনুমতি পেয়ে বসে পড়ে, শুধু স্বাধীন, মাসুদ, রাজ, হালিম সারা। ওদের দাঁড়িয়ে থাকতে দেখে সুমাইয়া বলে, তোমরা দাঁড়িয়ে আছো কেন? ম্যাম, আমাদের পরিচয় দিবার জন্য। তোমাদের তো পরিচয় জানি, আর কি জানবো? ওহো, আমি তো ভুলেই গেছিলাম, আপনি আমাদের বাড়িওয়ালি। এখন তো মনে পড়েছে। ম্যাম। তাহলে বসো আর বই খোলো। ওকে ম্যাম। কথাটা বলে ওরা বসে পড়ে আর বই খুলে এভাবে কিছুক্ষণ পড়ায় এবং ওর ক্লাস শেষ হয়ে যায়। এভাবে প্রতিটা ক্লাস শেষ করে সবার ছুটি হয়ে যায়। স্বাধীন ওর বন্ধুরা ক্লাসরুম থেকে বাইরে এবং অফিস রুমের সামনে যায়। তখন সুমাইয়া অফিসের রুমে প্রবেশ করে এবং ওদের দেখে কাছে আসে আর বলে, কি রে, তোমরা বাসায় যাচ্ছ না? আপনার সাথে যাব। তোমরা চলে যাও, আমার যেতে দেরি হবে। আর যদি পারো নেহাকে সাথে করে নিয়ে যাও। থাক আপু, ওনাকে লাগবে না, না হয় এই 2টা ঝগড়া লেগে যাবে। সেটাও তুমি ঠিক বলছো। আচ্ছা তোমরা বাসায় চলে যাও। ওকে। কথাটা বলে ওরা সুমাইয়ার থেকে বিদায় নিয়ে ওরা বাসার উদ্দেশ্যে বের হয়ে পড়ে। কথা বলতে বলতে গেটের সামনে এসে দাঁড়ায়। তখন দেখে কিছু ছেলে একটা ছেলেকে মারতে থাকে। তা দেখে স্বাধীন আর ওর বন্ধুরা ওদের সামনে গিয়ে দাঁড়ায় আর ওদের দেখে ওদের মাঝ থেকে কয়েকটা ছেলে বলে, কিরে তোরা কারা আর এখানে কি? আমরা যেই হই না কেন, তোমরা ওকে মারতেছো কেন? ওকে কেন মারতেছি তোকে বলতে হবে নাকি রে? বলতে হবে। এই তুই কে রে? কথাটা বলতে বলতে স্বাধীনকে সে ছেলেটা ধাক্কা দেয়, আবার কিছু না বলে ধাক্কা দেয়। তখন মাসুদ ছেলেটার মুখ বরাবর ঘুষি মারে, যার ফলে ওর নাক পেটে রক্ত বের হতে থাকে। তখন ওর সাথে থাকা ছেলেগুলো স্বাধীনদের মারতে যাবে। তার আগে স্বাধীন এবং ওর বন্ধুরা উড়াধুরা কেলানি দেয় ওদের মার খেয়ে ওরা কোনোভাবে পালিয়ে যায়। তখন স্বাধীন ছেলেটাকে মাটি থেকে উঠিয়ে বলে, ওরা তোমায় মারতেছিল কেন?
আমার বোনকে ওরা ডিস্টার্ব করতো। আমি থানায় ওদের নামে কেস করি, যার কারণে ওরা আমায় মারতেছিল। ও তো তোমার নাম কি করো? আমার নাম নীরব খান স্বাধীন, আর আমি একজন লেখক। ও তুমি তো আমার মিতা, তো তুমি কি জানি করো? আমি লেখক। ও তো কয়টা বই বের হয়েছে? একটা, আর আমি FBA লিখি। ও তারপর স্বাধীন আর ওর বন্ধুরা নীরবের সাথে কিছুক্ষণ কথা বলে আবার বাসার উদ্দেশ্যে রওনা দেয় এবং কিছুক্ষণের মাঝেই সবাই বাসায় চলে আসে। বাসায় এসে ব্যাগ রেখে ওরা ফ্রেশ হয়ে খাবার খাওয়ার জন্য বের হয়ে পড়ে। নিচে আসতেই আঙ্কেলের সাথে দেখা। আঙ্কেল ওদের দেখে বলে, আজকে প্রথম দিন, কেমন লাগলো? ভালোই আঙ্কেল। তো কোথায় যাচ্ছ আর খাবার খাবে না? খাবার খেতে রেস্তোরাঁয় যাচ্ছি। আরে তার প্রয়োজন নাই, আমাদের বাসায় চলো। আরে আঙ্কেল, কোনো দরকার নাই, আমরা বাহির থেকে খেয়ে আসব। তোমাদের আন্টি তোমাদের জন্য রান্না করছে, তো চলো। আঙ্কেলের জোড়াজুড়িতে স্বাধীন আর ওর বন্ধুরা রাজি হয়। আর হালিম তো খুশি ও নীলিমাকে দেখবে। ওরা সবাই আসে, আন্টির সাথে কিছুক্ষণ কথা বলে এবং খাবার টেবিলে বসে। তখন হালিম বলে, আঙ্কেল, এখানে কোন রুম খালি নাই আমি আর নীলিমা থাকার জন্য? তারপর প্রয়োজন নাই তো? তোমাদের বাসায় তো 2টা রুম, একটাতে তুমি আর নীলিমা মা থাকবে, আরেকটাতে ওরা 3 জন। ও আচ্ছা। কথা বলতে বলতে খাবার শেষ করে সবাই। খাবার খেয়ে উঠে সোফায় বসতে নেহা বাসায় ঢুকে। নেহাকে দেখে ওর আব্বু হঠাৎ বলে, আসছস মা? জি আব্বু। আচ্ছা তুই রুমে যা, তোর আম্মু খাবার পাঠিয়ে দিবে। আচ্ছা। কথাটা বলে স্বাধীনের দিকে তাকিয়ে ও রুমে চলে যায়। তখন স্বাধীন আঙ্কেলের উদ্দেশ্যে বলে, উনি এত ঝগড়ুটে কেন? ও এমনই, খালি ঝগড়া করে। তুই কি করস? ওনার সাথে তুইও তো ঝগড়া করস। তুই কি আমার বন্ধু না ওর? তোর বন্ধু। তাইলে আমার পক্ষ না নিয়ে ওর পক্ষ নিতেছিস যে? আমি তো সত্যি এটাই বলছি। ওকে। তারপর সবাই নিহাদের বাসা থেকে বের হয়ে উপরে নিজেদের বাসায় চলে আসে। হালিম আর নীলিমা চলে আসে। বাসায় আসার পরে হালিম সবার উদ্দেশ্যে বলে, মামা, আমি নীলিমাকে নিয়ে একটু মার্কেট থেকে আসি। ওকে যা, আর সাবধানে যাস, কোনো টাকা প্রয়োজন হলে বলিস। ওকে। তারপর হালিম নীলিমাকে নিয়ে মার্কেটের উদ্দেশ্যে বের হয়। আর ওরা স্বাধীন ঘুমিয়ে যায়। রাজার মাসুদ বসে বসে ফোনে FF খেলতে থাকে। স্বাধীনের ঘুম ভাঙে আসরের আজানের শব্দে। স্বাধীন ঘুম থেকে উঠে মুখ ধুয়ে সাদে আসে। তখন সাদে নেহা দাঁড়িয়েছিল। নেহা স্বাধীনকে দেখে বলে, আরে গল্পের শুরুটাই বলে, আর এখানেই ফ্ল্যাশব্যাক শেষ হয়। সুমাইয়া আর স্বাধীন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে থাকে। তখন সাদে আবার নেহা আসে আর সুমাইয়ার উদ্দেশ্যে বলে, আব্বু ডাকে তোকে। কেন? আমি কেমনে জানি, তুই গিয়ে দেখ না। আচ্ছা যাচ্ছি। কথাটা বলে সুমাইয়া চলে যায় আর নেহা দাঁড়িয়ে থাকে। আর স্বাধীন সাদের এক পাশে গিয়ে দাঁড়ায়। তখন নেহা ওর পাশে গিয়ে দাঁড়ায় আর বলে, সরি কাল থেকে আজ পর্যন্ত খারাপ ব্যবহার করার জন্য। ইটস ওকে। আচ্ছা, তোরা যে আজ মারামারি করছ, জানোস লোকগুলো কে বা কার লোক? জানি, এবং জানার প্রয়োজন করি না। দেখ, তোরা আসছ কালকে মাত্র, তার মাঝে এগুলো ভালো দেখায় না। আর যাদের মারছ ওরা তোদের ছেড়ে দিবে? আমি কালকে আসি বা আজকে, যেখানে অন্যায় সেখানে আমরা থাকবো। শোন, ওরা হচ্ছে এই ঢাকা শহরের সবচেয়ে বড় গুন্ডা রাজু ভাইয়ের লোক। ওরা যদি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর মাফিয়ার লোক হয় না, আমরা অন্যায়ের প্রতিবাদ করব। কথাটা বলে স্বাধীন চলে যায় রুমে আসতেই মাসুদ বলে, কিরে, ঝগড়া করলি নাকি? না। তো কি করছ? রোমান্স। মজা নাস? হালার হুত, তোর সাথে মজা কেন নিতে যাব? ওই পেতনিটার সাথে আমি রোম্যান্স করব, তোর এটা মনে হয়? তারপর ওরা বিভিন্ন বিষয়ে কথা বলতে থাকে। তখন রুমে হালিমা নীলিমা ঢুকে। ওদের দেখে স্বাধীন বলে, কিরে, মার্কেট শেষ? তো কি নিলি ভাবের জন্য? দেখবেন। কথাটা বলে নীলিমা ব্যাগ থেকে ওরার হালিমের জন্য যা যা নিয়েছে সব কিছু সবাইকে দেখাইতেছে। তখনই দরজায় কে জানি টোকা দেয়। হালিম গিয়ে দরজা খুলে দেয়। দেখে সুমাইয়া।
কই গিয়েছিলে তোমরা বউ জামাই মিলে? ও সুমাইয়া আপু, আমরা তো মার্কেটে গিয়েছিলাম কেন? কিছু জিনিস নেওয়ার জন্য। আসো দেখো। তারপর নীলিমা সুমাইকে সব দেখায় আর গল্প করতে থাকে, আর এইদিকে চার বন্ধু বসে নিজেদের মতো গল্প করতেছে। তখন বাসায় নেহাও ঢুকে। নেহাকে দেখে মাসুদ বলে, মামা চল নিচ থেকে ঘুরে আসি। মাসুদের কথা শুনে সুমাইয়া পিছনে তাকায় আর বুঝে যায়। তারপর মাসুদ, হালিম, রাজ, স্বাধীন নিচে আসে। ওরা ঘোরাঘুরি করতে থাকে। তখনই ওদের সামনে নীরব আসে। নীরবকে দেখে স্বাধীন বলে, আরে লেখক মশাই যে। জি। তোর শরীরের কি অবস্থা এখন? আলহামদুলিল্লাহ ভালোই। আম্মু বলেছে আপনাদের সাথে দেখা হলে নিয়ে যেতে। ও আচ্ছা। তো চলুন। না, অন্য আরেক দিন। আরে ভাই, আজকেই চলুন, আম্মু বলেছে আজকে নিয়ে যেতে। আচ্ছা, আপনাদের বাসা এখান থেকে কত দূর? আর কোনো দূরে না, ওই বিল্ডিংটাই। নীরব একটা বিল্ডিংয়ের দিকে ইশারা করে বলে। বিল্ডিংটা স্বাধীনের বিল্ডিং বরাবর। নীরবের জোড়াজোড়িতে স্বাধীন আর ওর বন্ধুরা রাজি হয়ে যায়। আচ্ছা চলো। ওকে। নীরবের সাথে কথা বলতে বলতে স্বাধীন, মাসুদা, রাজ আর হালিম নীরবদের বিল্ডিংয়ের ভেতর ঢুকে পড়ে। বিল্ডিংটা খুব বড় না, কিন্তু পরিপাটি। ভিতরে ঢুকতেই নীরব বলে, 3য় তলায়। আচ্ছা চলো। সবাই সিঁড়িতে উঠতে থাকে। 3 তলায় উঠতেই নীরব দরজার কলিং বেলে চাপ দেয়। একটু পর দরজা খুলে একজন মধ্যবয়সী মহিলা বের হয়ে আসে। আরে নীরব। আম্মু, এইগুলোই আমি যাদের কথা বলেছিলাম। মহিলা একে একে সবার দিকে তাকে মুচকি হেসে বলে, আসো বাবা, ভেতরে আসো। সবাই ভিতরে ঢুকে সালাম দেয়। ঘরটা খুব সাধারণ কিন্তু ভীষণ গোছানো। বসার ঘরের একপাশে বইয়ের তাক, সেখানে অনেক বই সাজানো। স্বাধীন তাকের দিকে তাকিয়ে বলে, নীরব, তুমি তো দেখি সত্যি লেখক। সবাই সোফায় বসে। নীরবের আম্মু রান্নাঘর থেকে নাস্তা এনে সবার উদ্দেশ্যে বলে, বাবা বেশি কিছু নাই, খাও। ধন্যবাদ আন্টি। কথাটা বলে নীরবের আম্মু রান্নাঘরে চলে যায় আর ওরা বসে বসে কথা বলতে থাকে। কিছুক্ষণ গল্প করার পর স্বাধীন বলে, আচ্ছা ভাই, আজ আমরা যাই, মাগরিবের আজান দিয়ে দিবে। আচ্ছা, আমরাও আসি। আচ্ছা। সবাই বিদায় নিয়ে বের হয়ে আসে। নিচে নামতে নামতে রাজ বলে, মামা, নীরব ভালো ছেলে। মামা। বিল্ডিং থেকে বের হয়ে সবাই নিজেদের বাসার দিকে হাঁটা শুরু করে। ঠিক তখনই পিছন থেকে কয়েকটা বাইকের শব্দ শোনা যায়। স্বাধীন পিছনে তাকিয়ে দেখে 4টা বাইক, প্রতিটাই 2 জন করে ছেলে। মামা, মনে হয় ঝামেলা আসতেছে। সবাই সাবধান। বাইকগুলো সামনে এসে থামে। একজন নামতে নামতে বলে, এই তোর কলেজ গেটের হিরো না? কি চান? রাজু ভাই তোদের ডাকছে। নামটা শুনেই নেহার কথা মনে পড়ে যায় স্বাধীনের। সে শান্ত গলায় বলে, রাজু ভাই যদি ডাকতেই চাই নিজে আসুক। বেশি কথা বলবি না। কথার এক পর্যায়ে হাততালি শুরু হয়ে যায়, কিন্তু আশেপাশে লোকজন জড় হতে শুরু করে। বাইকওয়ালারা হুমকি দিয়ে চলে যায়। তখন স্বাধীন বলে, নেহা ঠিকই বলছে। কি বলছো? তারপর স্বাধীন ওদের সব কিছু খুলে বলে। সব শুনে সবাই দ্রুত বাসায় ফিরে আসে। বাসায় ঢুকতেই নেহা দরজার পাশে দাঁড়িয়েছিল। ওদের দেখে বলে, কই গেছিলি তোরা? কাজ ছিল। কাজ না ঝামেলা? দুইটাই। নেহা আর কিছু না বলে চলে যায়। রাতে সবাই খেয়ে দিয়ে নিজেদের রুমে চলে আসে। রাত গভীর, সবাই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ স্বাধীনের ফোনে মেসেজ আসে। নাম্বারটা অচেনা। মেসেজ, আজকেরটা ওয়ার্নিং, পরেরটা ভালো হবে না। স্বাধীন স্ক্রিনে তাকি ঠোঁট বাকি হাসে এবং রিপ্লাই দেয়, দেখা যাক। পরের দিন সকালে কলেজে ঢুকতেই চারদিকে ফিসফাস। নেহা স্বাধীনের সামনে এসে দাঁড়ায়। তোকে বলছিলাম ওরা খারাপ লোক, দেখ ওরা পুরো কলেজ ছড়িয়ে দিছে। তো কি হয়েছে? কি হয়েছে তা দেখবি? নেহা কথাটা বলার সাথে সাথেই কিছু লোক এসে স্বাধীনকে লাথি মারে। স্বাধীন লাথি খেয়ে কিছুটা দূরে গিয়ে পড়ে। তখন ওরা হকি স্টিক দিয়ে স্বাধীনকে আঘাত করে এবং কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তা মাসুদ আর রাজ এবং হালিম দেখতেছিল।
তখন দেখলো স্বাধীন কিছু করতেছে। তখন মাসুদ পুলিশকে মেসেজ দিয়ে ওরাও মারামারি শুরু করে। ওরাও মারে। কিছুক্ষণ কম মারামারি করার পরে পুলিশ কলেজে প্রবেশ করে এবং রাজুর লোকদের গ্রেপ্তার করে নিয়ে যায়। প্রথমে স্বাধীন ওদের কাছে মার খাবার জন্য স্বাধীন অজ্ঞান হয়ে যায়। সবাই ওকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের করিডর নিস্তব্ধ, শুধু দূরে একটা মনিটরে পিপ পিপ শব্দ। বিছানায় অবচেতন হয়ে পড়ে আছে স্বাধীন, মাথায় ব্যান্ডেজ, হাতে স্যালাইন। এক পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে মাসুদ, রাজ আর হালিম। আরেক পাশে চোখ লাল করে বসে আছে নেহা। চোখের পানি বারবার গড়িয়ে পড়ছে, কিন্তু কাউকে দেখাতে যাচ্ছে না। ডাক্তার কি বললো? বলছে মাথায় আঘাত লেগেছে, তবে আশঙ্কার কিছুই নাই, জ্ঞান ফিরতে সময় লাগবে। ও আচ্ছা। আর নেহা এক পাশে বসে আছে। তখন মাসুদ নেহার দিকে একবার তাকি, তারপর রাজার হালিমের উদ্দেশ্যে বলে, হালিম, রাজ, তোরা নেহাকে নিয়ে যা, আর সবাইকে সবকিছু বুঝিয়ে বলবি, আর মোটেও বাসায় কল দিবি না। ওকে। তারপর রাজ হালিম নেহাকে নিয়ে বাসায় চলে যায়, আর মাসুদ স্বাধীনের পাশে বসে থাকে। তখন কেবিনে নীরব আর ওর মা এবং একটা মেয়ে ঢুকে। নীরব মাসুদের সামনে এসে বলে, সরি ভাই, আমাদের জন্য তোমাদের এই অবস্থা। ইউরস ওকে। আর ভাইকে যখন ডাকছো, ভাইয়ের কর্তব্য তো পালন করতেই হয়। বাবা, আল্লাহ তোমাদের ভালো করুক। আন্টি স্বাধীনের জন্য দোয়া করেন। আর উনি কে? মাসুদ মেয়েটার দিকে ইশারা করে জিজ্ঞেস করে। তখন নীরব বলে, ও আমার বোন, যার জন্য এই লড়াই। ও আচ্ছা, আপনারা বাসায় যান। না, আমরা তোমাদের একলা রেখে যাব না। আন্টি জিদ করিয়েন না, বাসায় যান। ওকে নিয়ে আমরা বিকেলে বাড়ি ফিরবো, তখন কথা দিয়েন। তারপরেও ভাইয়া? নীরব ওর মা অ্যান্ড বোন যেতে চায়নি, তবে মাসুদের জিদের কাছে হেরে যায় এবং যাইতে বাধ্য হয়। ওরা চলে যাবার পর মাসুদ আবার স্বাধীনের পাশে বসে এবং স্বাধীনের বাবা মাসুদকে কল দেয়। মাসুদ কল রিসিভ করে ও পাশ থেকে স্বাধীনের বাবাকে বলে, হ্যালো। আসসালামু আলাইকুম চাচ্ছু। ওয়ালাইকুম সালাম, কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ চাচ্ছু, ভালো। আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তো স্বাধীন কই বাবা? চাচ্ছু, স্বাধীন তো প্রিন্সিপাল স্যারের সাথে একটু কাজ করতেছে, আর আমি ক্লাসরুমে। ও আচ্ছা, তো বাবা সেইখানে সব ঠিকঠাক আছে তো? জি চাচ্ছু। কথাটা বলে স্বাধীনের বাবা কল কেটে দেয়, আর মাসুদ একটা নিঃশ্বাস ফেলে। এভাবে বসে বসে থাকতে থাকতে ঝিমানো শুরু করে। হঠাৎ দেখতে পাই স্বাধীনের জ্ঞান ফিরছে। তখন মাসুদ দৌড়ে গিয়ে ডক্টর ডেকে নিয়ে আসে। ডক্টর এসে স্বাধীনকে দেখে বলে, উনি ঠিক আছে, কথা বলতে পারেন। আর হ্যাঁ, যতদিন সুস্থ না হয় ততদিন যেন উনি তেমন কোনো ভারী কাজ না করে। আচ্ছা। ডক্টর আরও কিছু বলে চলে যায়। তখন মাসুদ স্বাধীনের কাছে এসে বলে, এখন কেমন লাগছে তোর? আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো। আলহামদুলিল্লাহ। বাড়ি কি আমার এই অবস্থার কথা জানাইছত? না। ও আচ্ছা, ঠিক আছে। তারপর স্বাধীন মাসুদের সাথে হালকা কথা বলে। তখন কেবিনে রাজ, হালিম, নেহার আব্বু আম্মু ঢুকে। কেবিনে ঢুকে রাজ বলে, মাসুদ, বাসায় যা, ফ্রেশ হয়ে আয়। আচ্ছা, তোরা থাক। তারপর মাসুদ ওদের থেকে বিদায় নিয়ে বাসায় চলে যায়। তখন নেহার আব্বু বলে, কেমন লাগতেছে বাবা? আলহামদুলিল্লাহ ভালো। নেহার কাছে শুনেছি সব। একদম ভালো কাজ করেছো তোমরা। ওদের জ্বালায় এই এলাকার কেউ শান্তিতে ছিল? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যাব ইনশাল্লাহ। সবে ওদের সাথে টুকটাক কথা বলে এবং স্যালাইন শেষ হবার পরে স্বাধীনকে নিয়ে বাসায় চলে আসে। বাসায় আসতেই মাসুদ বলে, কিরে, আমায় জানাবি না? ওকে আনবি? তো কি হয়েছে? আনছি তো। আচ্ছা বাদ দাও, ওকে রুমে নিয়ে যাও। তারপর স্বাধীনকে রুমে নিয়ে আসে ওরা, শুইয়ে দেয়। তখন হালিম বলে, রেস্টুরেন্টে আমরা বাইরে যাচ্ছি, তুই ঘুমা। এই সবাই চলো। হালিমের কথার সাথে সবাই একমত হয়ে বাইরে চলে আসে, আর স্বাধীনও শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে। স্বাধীনের ঘুম ভাঙে যখন, তখন দেখে নেহা ওর রুমের চেয়ারে বসে আছে। নেহা স্বাধীনকে চোখ খুলেই দেখে বলে, কিরে, কেমন লাগতেছে এখন? ভালো। দেখছো, বলছি না ওরা খুব খারাপ। এই বিষয়টা বাদ দেন। আচ্ছা। তারপর ওরা টুকটাক কথা বলতে থাকে। তখন রুমে নীরব ঢুকে। নীরব স্বাধীনের উদ্দেশ্যে বলে,
কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ, সকালের তুলনায় এখন অনেক ভালো আছি। সরি ভাই, আমাদের জন্য। ইটস ওকে ভাই, আমরা শুধু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি। আচ্ছা ভাই। আর ভাই, সকালে আমরা গ্রামের বাড়ি চলে যাব। কেন? আম্মু ভয় করতেছে ওরা আমার কোনো ক্ষতি করে দেয় যদি, তাই আম্মু জোরাজোরি করতেছে। আচ্ছা ভাই, আর আমাদের নাম্বার তো আছে, যোগাযোগ করি। আর তোমার নতুন বই বের হলে পাঠিয়ে দিও। ওকে ভাই, এখন যাই। ওকে, আর আন্টিকে আমার সালাম দিও। আচ্ছা। সেটা বলে নীরব বের হয়ে যায় রুম থেকে। এইদিকে নেহা বসে বসে সব দেখতেছিল। তখন নেহা আবার বলল, এত ভালো কেন তোমরা? কই ভালো, আমাদের এসব দেখে ভালো হচ্ছে। আপনার হয়তো আমার প্রতি হালকা ধারণা হয়েছে। আমি আপনার মতো ঝগড়ুটে টাইপের। আরও কয়েক মাস যাক, সবই বুঝতে পারবেন। এই, তুই কাকে ঝগড়ুটে বললি? কেন আপনাকে? তুই অসুস্থ বলে না হয় তোর কি হাল করতাম। জানি, এটা মেয়েদের স্বভাব, না পারলে এটা বলে। সেখানে হালকাভাবে দুজন ঝগড়া করে। এভাবেই সবার দেখাশোনায় কেটে যায় 3 সপ্তাহ। আর এই 3 সপ্তাহে নেহা স্বাধীনকে একলা ছাড়ে নাই। জিজ্ঞেস করলে কারণটা এড়িয়ে যেত। আর এই কারণেই স্বাধীন ওর প্রতি দুর্বল হয়ে পড়ে। তা কিন্তু মুখে প্রকাশ করে না। এই 3 সপ্তাহের মধ্যে স্বাধীন সুস্থ হয়ে পড়ে এবং এখন থেকে প্রতিদিন কলেজে যায়। এবং এখন থেকে নেহা এবং স্বাধীন তেমন একটা কথাও বলে না এবং ঝগড়াও করে না। সর্বদা দূরত্ব থাকে। কেন থাকে কেউ জানে না। প্রতিদিনের মতো একদিন স্বাধীন ঘুমাচ্ছিল। রাজ মাসুদ উঠে পড়ে। হালিম এবং ওর বউ আরও আগে উঠে গেছে। নীলমা সবার জন্য নাস্তা তৈরি করতেছিল। তখন দরজায় গিয়ে জানি টোকা দেয়। রাজ দরজা খুলে দেখে নেহাকে দেখে রাজ বলে, কি লাগবো এত সকাল সকাল? কি ভাবি ডাকছিল তাই আসছি, সামনে থেকে সর। এটা বলে নেহা রাজকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বাসায় ঢুকে রান্নাঘরে চলে যায় এবং ওর সাথে কাজ করে এবং কিছুক্ষণ পরে বলে, ভাবি তোমার জাউরা দেবরটা কই? আমার আবার জাউরা দেবর কই থেকে আসবো? সব কয়টা দেবর তো খুব ভালো। আরে মাসুদ আর রাজ তো ভালো, তবে আরেকটা আছে যে, ও কই? সোজাসুজি জিজ্ঞাসা করলে তো হয় যে স্বাধীন কই। তুই তো এখন জানছত, তো বল ও কই? রুমে ঘুমাই। ডাকস নাই? ডাকছি, কিন্তু ওর টাইম ছাড়া উঠবে না। আচ্ছা। কথাটা বলে নেহা রান্নাঘর থেকে বাইর হয় এবং সোজা স্বাধীনের রুমে আসে আর দেখে স্বাধীন ঘুমাচ্ছে। ওকে ডাকে, উল্টো ঘুমের ঘরে বলে, নেহা আমার সিনিয়র ঝগড়ুটে নেহা। নেহা স্বাধীনের কথা শুনে একবার অবাক হয়, আবার রেগে নিজে নিজে বলে, হালায় ঘুমের ঘোরেও আমাকে ঝগড়ুটে বলে। তারপর নেহা কয়েকবার ডাক দেয় কিন্তু ও ওঠে না। তখন নেহা ওয়াশরুম থেকে পানি এনে স্বাধীনের মুখ বরাবর মেরে দেয়। আর স্বাধীন এক লাপে উঠে পড়ে এবং উঠে বলে, ক্যারে আমি। স্বাধীন নেহার কথা শুনে ওর দিকে তাকায় আর দেখে নেহা পানি পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে। স্বাধীন রাগী কণ্ঠে বলে, সমস্যা কি? পানি মারছেন কেন? একদম মারছি, বেশ করছি। জলদি উঠ, সবাই উঠে বসে আছে, যা ফ্রেশ হয়ে নে। আপনাকে তো আমি। বেশি কথা বলিস না, যা বলছি তা কর, যা। নেহার কথার উপর স্বাধীন আর কোনো কথা বলল না। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বাহিরে আসে এবং রুমের মধ্যে আসে আর নীলিমার উদ্দেশ্যে বলে, ভাবি একটু কষ্ট করে চা দিও তো। ওকে দেবরজি। স্বাধীন এটা বলে রাজ, মাসুদ আর হালিমের সাথে বসে পড়ে এবং কথা বলতে থাকে এবং কিছুক্ষণ পরে নেহা এসে ওকে চা দিয়ে যায়। ও নেহার থেকে চা নিয়ে ভাবির উদ্দেশ্যে বলে, ভাবি কাজের বুয়া রাখছো নাকি? কেন দেবরজি? না মানে সকাল থেকে একজন ঝগড়ুটেকে দেখতেছি তাই। ও, ওকে তো আমি ডাকছিলাম। কেন? আজ শুক্রবার, ডাকছিলাম আঙ্কেল আন্টিকে দাওয়াত দিয়ে খাওয়াবো তাই। বলো কি, আজ শুক্রবার? কেন? না কিছু না, আমি জানতাম তাই। ও। কথাটা বলে স্বাধীন কথা বলতে থাকে এবং চা খেতে থাকে। সম্পূর্ণ চা খেয়ে ও বলে, ভাবি চা কে বানিয়েছে? স্বাধীনের কথা শুনে নেহা আগ্রহ নিয়ে বলে, আমি বানাইছি। কেমন হইছে? সেজন্যই তো বলি
আজকের চা কেন এত বাজে? স্বাধীনের কথা শুনে নেহা মনে করছিল ওর সাথে ঝগড়া করবে, কিন্তু উল্টো কিছু না বলে চলে যায়। তখন সবাই অবাক হয়ে রাজকে বলে, কিরে, কই বাজে হয়েছে চা? আমরাও তো খাইছি। আরে আমি তো ওকে রাগানোর জন্য এসব কথা বলছি। এটাতেও রাগ করে না, মন খারাপ করছে, কারণ এটা ও কষ্ট করে বানাইছে। কেউ তার কষ্টের ফলকে যদি খারাপ বলে তাহলে তার কাছে খারাপ লাগে, বুঝছস? এটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে। ওকে সরি রে, আমি জানতাম না যে ও মন খারাপ করবে। আমাদের সরি না বলে ওকে গিয়ে সরি বলো। আচ্ছা ভাবি, পরে বলবো। কথাটা বলার পরপরই দরজা আবার টোকা পড়ে। রাজ আবার খুলে দেয়। তখন রাজ দরজা খুলে অবাক হয়, কারণ ওদের মা বাবা সবাই উপস্থিত। রাজকে দাঁড়িয়ে থাকতে দেখে স্বাধীন বলে, ক্যারে রাজ, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? আমাদের বাবা মা আসছে। কথাটা শুনে সবাই দাঁড়িয়ে যায় আর দরজার সামনে দেখে সত্যি সত্যি আসছে। ওনাদের দেখে স্বাধীন বলে, আসসালামু আলাইকুম। রাখ তোর সালাম। এখানে দাঁড়িয়ে ওদের কিছু বলা যাবে না, ভিতরে ঢোক, আর মাসুদ গিয়ে বাড়িওয়ালাকে ডেকে নিয়ে আয়। যাচ্ছ? মাসুদ এটা বলে নিচে যায় আর ওদের মা বাবা ভিতরে প্রবেশ করে। আর তাদের সাথে ছিল নীলিমার বাবা মা। ঘরে ঢুকে নীলিমা তার মার উদ্দেশ্যে বলে, এই মেয়ে, এইদিকে আসো। নীলিমা ওর আম্মুর ডাক শুনে রান্নাঘর থেকে মাথা নিচু করে ওনাদের সামনে এসে দাঁড়ায়। তখন নীলিমার মা বলে, ঠিক। তোরা নাকি বিয়ে করছস? তখনই হালিম এসে নীলিমার হাতে নিজের হাত বন্দি করে। এটা দেখে হালিমের বাবা বলে, হালিম, কি করতেছস? এই মেয়েটা আজ থেকে 3 বছর আগে তোর ভালোবাসাকে অসম্মান করে পালিয়ে যায়, ভুলে গেছস? বাবা, সবাই তো ভুল করে, ওর ঠিক সেমভাবে ভুল করেছে। আমরা এখন বিয়ে করছি এবং ওর পেটে আমার সন্তান আছে আর তোমাদের নাতনি। প্লিজ বাবা, মেনে নাও। হালিম কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওর ঠিক তখনই নেহার বাবা মা ঢুকতে ঢুকতে ওর বাবাকে বলে, ওনারা মেনে নিয়েছে তোমাদের সম্পর্ক। সত্যি? সত্যি আমরা ওনাদের মানিয়ে নিয়ে আসছি, যেন তোরা সুখে থাকতে পারিস। তো ধন্যবাদ আন্টি। ধন্যবাদ দিবার প্রয়োজন নেই, ওনারা ওদের দুজনকে নিয়ে এখন চলে যাবে সবাই। আসলেই তো মাত্র, এখন কেন যাবে? আমরা কি জানি? তোমাদের বাবাদের জিজ্ঞেস করো। বাবা, ওনারা কি বলে এসব? সত্যি বাবা। সবকিছু খোলায়, তাই আর তোর চাচু আর কাকি জোরাজুরি করতেছিল এবং তোকে দেখার মন করছিল, তাই আসছি। আচ্ছা, তাহলে জুম্মার নামাজের পরে খাওয়া দাওয়া করে যান। আচ্ছা ঠিক আছে। তারপর সবাই খুশি মনে কথা বলতে থাকে। তখন নেহা সুমাইয়া আসে এবং সবার সাথে পরিচয় হয়ে নীলিমাকে নিয়ে রান্নাঘরে গিয়ে রান্না করতে থাকে 3 জন মিলে। এভাবেই জুম্মার সময় হয়ে যায় এবং সবাই রেডি হয়ে নামাজে চলে যায় এবং নামাজ পড়ে এসে স্বাধীনদের বাসায় আসে এবং বড়রা বসে পড়ে, রাজ, মাসুদ, স্বাধীন আর হালিমকে ছাড়া। ওরা নিজেদের রুমে আসে আর টেবিলে ওনাদের নীলিমা, সুমাইয়া সবাই খাবার সার্ভ করে এবং সবাই খাবার খেতে থাকে। তখন স্বাধীনের বাবা নেহার বাবার উদ্দেশ্যে বলে, কিরে ফারুক, কাজ হয়েছে? আরে না, তোর ছেলে তো পুরো দিন ঝগড়ায় লেগে বসে থাকে। আচ্ছা শোনো নেহামা, ও এমনি, ওর মন মতো করে চলো। কি নিয়ে কথা বলছেন আপনারা? নীলিমা কি জানে না? না শাশুড়ি মা। কি রে নেহা, তুই তো শত্রুর মাকে শাশুড়ি বলছিস যে? ভাবি শুনো, আমি স্বাধীনকে ভালোবাসি, কিন্তু এটাও জানে না। ওকে পটানোর জন্য এখানে আমাদের সবাই প্ল্যান করে নিয়ে এসেছি। ওহো, এই কাহিনী। আচ্ছা, এই বিষয়ে মাসুদরা জানে না? না, কেউ জানে না, শুধু আমরা। তুমি কাউকে কিছু বলিও না। ওকে, বেস্ট অফ লাক। ধন্যবাদ ভাবি। সবাই খাবার খেয়ে উঠে যায় আর স্বাধীন, মাসুদ, রাজ, হালিম আসে। তখন হালিম নীলিমার উদ্দেশ্যে বলে, নীলিমা, রেডি হও, যাও। খাবার বেড়ে দিয়ে যাই। লাগবে না, তুমি যাও। আচ্ছা। কথাটা বলে নীলিমা রুম থেকে আসে আর রেডি হতে থাকে এবং কিছুক্ষণ পর রেডি হয়ে যায়। আর তখনই হালিম রুমে ঢুকে আর রেডি হয়ে বাইর হয়। মামা, সাবধানে যাস, গিয়ে কল দিস। ওকে।
আর সাবধানে থাকিস। আচ্ছা মামা। আর যাবার আগে ভাবিরে ডক্টর দেখিয়ে যা। ওকে। তারপর সবার সাথে কথা বলে বিদায় নিয়ে বের হয়ে যায়। তখন আঙ্কেল আন্টি ওনাদের সাথে নিচে চলে আসে। তখন উপরে সুমাইয়া, নেহা, মাসুদ, রাজ আর স্বাধীন থাকে। স্বাধীন রাজ আর মাসুদকে চোখ মারে। ওরা সুমাইয়াকে নিয়ে বাহির হয়ে যায়। তখন ওদের পিছন পিছন নেহাও যাবে। ঠিক এমন সময় স্বাধীন নেহার হাত ধরে বলে, এই যে মিস, কই যাচ্ছেন আপনি? কেন বাহিরে? আর তুই কেন আমার হাত ধরছ? সরি। কেন? সকালের ব্যবহারের জন্য। ওকে, ইটস ওকে। এরপরে স্বাধীন নেহাকে ছেড়ে দেয়। এই নেহা প্রথমে ভাবছিল প্রপোজ করবে, কিন্তু তা গলো না এবং সরাসরি বলে ছেড়ে দিল। এবং স্বাধীন নেহা চলে যাবার পর তাকিয়ে মুচকি মুচকি হাসি দেয়। তখন স্বাধীন নিজের রুমে আসে, বিছানায় শুয়ে পড়ে। তখন ওর ফোনে একটা রং নাম্বার থেকে কল আসে। স্বাধীন তা ধরতে ও পাশ থেকে মিলিভাবে বলে, মিস্টার স্বাধীন, প্রথমে বলে রাখি, আমি সাদিয়া। আমি আপনাকে ভালোবাসি। আমি বাসি না। কেন? হচ্ছে আমি আপনাকে দেখি নাই, আর আমি অন্য আরেকজনকে ভালোবাসি। ওমা, তাই? ওকে, গুড বাই। ওকে, বাই। কথাটা বলে মেয়েটা কল কেটে দেয় আর স্বাধীন ঘুমিয়ে পড়ে। হঠাৎ স্বাধীনের ঘুম ভেঙে যায়। স্বাধীন যে উঠেছে এটা নেহা দেখে নেয়, তাই স্বাধীন চোখ বন্ধ করে ঘুমানোর নাটক করে আর নিয়ে এসে স্বাধীনের পাশে বসে। পাশে বসতেই স্বাধীন একটানে ওকে শুয়ে পড়ায় এবং জড়িয়ে ধরে আর লিপ কিস করে বসে। নেহার চোখ বড় বড় করে থাকে। স্বাধীনের দিকে তাকিয়ে দেখে, ও দেখে স্বাধীন ঘুমিয়ে আছে, তাই নেহাও নিজ ইচ্ছেতে কিস করে এবং কিছুক্ষণ পর স্বাধীন ছেড়ে দেয়। নেহাও আস্তে আস্তে উঠে হাসতে হাসতে রুম থেকে স্বাধীনদের বাসা থেকে নিজের বাসায় চলে যায়। নিজেদের বাসায় এসে কারোর সাথে কোনো কথা না বলে নিজের রুমে চলে আসে। তখন সুমাইয়া নেহার রুমে সামনে এসে বলে, কি করে হয়েছে তোর? কিছু না আপু। তাহলে কই থেকে দৌড়ে আসছো এবং আর কার সাথে কোনো কথা না বলে রুমে এইভাবে ঢুকে গেলে যে? আরে কিছু না, তুই যা তো। ওকে। কথাটা বলে সুমাইয়া চলে যায় আর নেহা নিজের রুমে বসে বসে হাসতে থাকে। আর এইদিকে স্বাধীন নেহার চলে যাবার পর শো থেকে উঠে হাসতে থাকে আর বুঝে যায় যে নেহা ওকে ভালোবাসে, কিন্তু মনে মনে বলে, ওকে এখন বলবো না, আরও কিছুদিন অপেক্ষা করুন মিস। নিজে নিজে কথা বলতে থাকে। তখনই রুমে প্রবেশ করে মাসুদ। কি রে, নিচে নিচে কি করতাছস? কিছু না। আচ্ছা চল বাইরে যাই। ওকে চল। আর রাজ কই রে? ও মার্কেটে গেছে। কেন? উপন্যাসের বই কিনতে। ও ওকে, আচ্ছা তুই বস, আমি ফ্রেশ হয়ে আসি। কে আস হয়েছে? কথাটা বলে স্বাধীন ওয়াশরুমে ঢুকে পড়ে এবং ফ্রেশ হয়ে আসে। ফ্রেশ হয়ে আসতেই মাসুদ বলে, হয়েছে। কথাটা বলে স্বাধীন চার্জ থেকে নিজের ফোন নিয়ে মাসুদের সাথে বের হয়ে যায় এবং কথা বলতে থাকে। ফোনে কল আসে। স্বাধীন স্ক্রিনে তাকিয়ে দেখে নীরব ভাইয়ের নামটা ভেসে উঠছে। স্বাধীন রিসিভ করতে ও পাশ থেকে বলে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ। তো কি মনে করে কল দিলা? না, এমনি কল দিছি। ও। তারপর স্বাধীন নীরবের সাথে কথা বলতে থাকে এবং কিছুক্ষণ কথা বলার পর কেটে দেয়। আর তখন মাসুদ বলে, ছেলেটা ভালোই তাই না? হুম। আচ্ছা চল চা খাই। ওকে চলো। কথাটা বলে ওরা দুজন একটা চায়ের দোকানে গিয়ে চা অর্ডার করে এবং কিছুক্ষণ পর চা আসে। ওরা চা খেতে খেতে কথা বলে। তখনই সেখান দিয়ে রাজ যাচ্ছিল। রাজকে দেখে মাসুদ ডাক দিল। রাজ মাসুদের ডাক শুনে চার দোকানের দিকে তাকায় আর দেখে ওরা দাঁড়িয়ে আছে। রাজ ওদের কাছে যায়। তখন স্বাধীন বলে, চাচা আরেকটা চা দিন। ওকে ম্যাম। তো তোরা এখানে কেন? আর বলিস না, বইয়ের যে পরিমাণ দাম বাড়ছে, দামাদামি করতে করতে এতক্ষণ লাগছে। রাজ কথাটা শেষ করতেই চাচা চা এনে দেয়। তিনজনে চুপচাপ চা খেতে থাকে। হঠাৎ স্বাধীন বলে, আজকে মনটা কেমন জানি অস্থির লাগতেছে। চুপ শালা। আরে আরে রাগ করিস না। ঠিক তখনই দূর থেকে কয়েকজন ছেলে তাকিয়ে তাকিয়ে কিছু বলাবলি করছিল। মাসুদের চোখে সেটা পড়ে যায়। ওইদিকে তাকা, ওই ছেলেগুলো
বারবার আমাদের দিকে তাকাচ্ছে আর কি জানি বলাবলি করতেছে। করুক, আমাদের তাতে কি? আমরা কিছু করছি নাকি? চা শেষ করে টাকা দিয়ে তিনজন উঠে পড়ে। হাঁটতে হাঁটতে হঠাৎ পিছন থেকে একটা কণ্ঠ আসে। এই যে স্বাধীন। তিনজন একসাথে ঘুরে তাকায়। সামনে দাঁড়িয়ে আছে সেই কলেজ গেটের ছেলেদের একজন, তবে আজ একা। বলো। রাজু ভাই বলছে ভুল হয়ে গেছে, আর যা হয়েছে ওটার জন্য সে দুঃখিত। হঠাৎ এত ভদ্র কেন? জানি না, রাজু ভাই বলছে সরি বলতে, তাই বলছি। আর উনি ঝামেলা চান না। স্বাধীন কিছুক্ষণ চুপ করে থাকেন, তারপর বলে, আমরা ঝামেলা চাই না, কিন্তু অন্যায় দেখলে চুপও থাকবো না। যাও, রাজু ভাইকে বলো নিজের লোক সামলাতে। ছেলেটা মাথা নেড়ে চলে যায়। তারপর রাজ দীর্ঘশ্বাস ফেলে। যাক, একটা চিন্তা কমলো। তিনজন বাসার দিকে ফিরতে থাকে। তখন বাসার গেট দিয়ে ঢুকতে দেখে নেহা কই জানি যাচ্ছে। ওরা ওর সাথে কথা বলে না, উপরে চলে আসে। আর স্বাধীন ছাদে আসে আর বসে বসে ফোন টিপতে থাকে। কিছুক্ষণ পরে অনুভব করলো কেউ একজন ওর পিছনে দাঁড়িয়ে আছে। আর তখনই নেহা স্বাধীনের পাশে দাঁড়িয়ে বলে, কিরে, কই গেছিলি? আমার জিএফের সাথে রোম্যান্স করতে। ও, আজ তো তোরা 4 জন থেকে 3 জন হয়ে গেলি। তো কি হয়েছে? কিছু না, শুধু বলবা তো খাবার কই খাবি? রেস্তোরাঁতে? না, আমরা নিজেরা রান্না করতে পারি। ও, ভালো তাহলে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজন কথা বলতে থাকে। নেহার সামনের দিকে তাকিয়ে কথা বলতেছিল আর স্বাধীন ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল আর হুঁ না বলে। তখন নেহা ওর দিকে তাকিয়ে বলে, কিরে, এভাবে কি দেখিস? আচ্ছা, আপনি আমায় বিয়ে করবেন? কি বলিস এসব? সত্যি বলতেছি, আমি আপনাকে ভালোবাসি। কিন্তু আমি তো তোকে সে নজরে কোনোদিন দেখিই নাই। তো কি হয়েছে এখন দেখবেন? এটা সম্ভব না। স্বাধীন নেহার কথা শুনে প্রথমে সামনের দিকে তাকিয়ে থাকে এবং কিছুক্ষণ পর স্বাধীন নেহার হাত ধরে ছাদের রুমের দেওয়ালের সাথে চেপে ধরে কিছু না বলে চার ঠোঁট এক করে দেয়। তখন নেহা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু স্বাধীনের শক্তির সাথে ও পেরে ওঠে না। তখন ও নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা ছেড়ে দেয় আর ওর সাথে রেসপন্স করে। কিছুক্ষণ পরে নেহাকে ছেড়ে দিয়ে বলে, বেশি তেড়িমেড়ি করবি, এটা তোর শাস্তি। আর যদি কোনো ছেলের সাথে কোনো সময় দেখি তাহলে ভাববি সেদিন তোর চরিত্রে দাগ লেগে যাবে। ভালোভাবে মাথায় ঢুকিয়ে নে। নেহা কান্না করার অভিনয় করতে করতে নিজের রুমে চলে আসে ছাদ থেকে। আর তখন সুমাইয়া এসে ও দরজায় টোকা দিয়ে বলে, কি রে, কি হয়েছে? কিছু না। দরজা খোল, তোর সাথে কথা আছে। সুমাইয়ের কথা মতে নেহা দরজা খুলে দেয়। তখন সুমাইয়ের রুমে প্রবেশ করে দরজাটা লাগিয়ে দিয়ে বলে, কি রে, স্বাধীনকে তুই ভালোবাসোস? ও যখন প্রপোজ করলো তুই কেন না করলি? এমনি। তাই তো কিস করে দিচ্ছে। আর কি বলেছে মনে রাখিস, ভুলেও কোনো ছেলের সাথে মিশিস না। আরে বাদ দে। তারপর দুজনেই বিভিন্ন ধরনের কথা বলতে থাকে। আর এদিকে স্বাধীন এখনও ছাদে দাঁড়িয়ে আছে। তখন ওর ফোনে আবার ওই রং নাম্বার থেকে মেসেজ দিয়ে বলে, কি রে, তুই আজ নেহাকে কিস দিছিস কেন? করছি। তোর কোনো সমস্যা? তুই আমার জামাই, তুই আমাকে ছাড়া অন্য কাউকে কিস করবি কেন? এ আপনি কে? আর আমার সম্পর্কে এত খবর কই পান? তোর আশেপাশে আছি, তোর সকল খবর আমি পাই। ধুরুবাল। কথাটা বলে আর কোনো মেসেজ করে না। ও রুমে চলে আসে আর রুমে আসতেই মাসুদকে সব বলে। মাসুদ সব শুনে। বলস কি, তুই ওকে পছন্দ করস আর 2বার কিস ও দিয়া দিচ্ছে, কিন্তু আমরা জানি না। রে ভাই, হঠাৎ ভালোবেসে ফেলি। বেস্ট অফ লাক মামা, এগিয়ে যা। ধন্যবাদ। এভাবেই আরও অনেক কথা বলে তিনজনে। এভাবেই যাইতে থাকে দিন। কলেজ আর কলেজ থেকে বাসা। আঙ্কেল আন্টিদের সাথে মাঝে মাঝে আড্ডা। আর নেহা স্বাধীনের সামনে কোনো ভুল করলে ওকে শাস্তিস্বরূপ কিস দেওয়া হতো। এগুলো করতে করতে প্রায় 2 মাস কেটে যায়। আর হ্যাঁ, প্রতিদিন সাদিয়ার ফোন থেকে মেসেজ আসে, কিন্তু স্বাধীন তাকে পাত্তা দেয় না। প্রতিদিনের মতো একদিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয় এবং কলেজের উদ্দেশ্যে বের হয়ে যায়। তখন দেখে মাসুদ আর রাজ রেডি না হয়ে ওদের দেখে স্বাধীন বলল, কিরে, যাবি না তোরা কলেজে? না, আজ তুই যা। কেন, শরীর খারাপ নাকি?
না, শরীর খারাপ না, তুই যা। ওকে। কথাটা বলে স্বাধীন কলেজ উদ্দেশ্যে বের হয়ে পড়ে। কলেজে আসতে নেহাকে খুঁজতে শুরু করে, কিন্তু পুরো কলেজ খুঁজে পেল না। কিন্তু নেহাকে কোথাও খুঁজে না পেয়ে হতাশ হয়ে ক্লাসরুমের দিকে হাঁটা শুরু করে এবং ক্লাসরুমে আসে, বসে। তখনই ক্লাস শুরু হয়। এভাবে কয়েক ঘন্টা পার হবার পর স্বাধীন বাহিরে আসে এবং ক্যান্টিনে গিয়ে নাস্তা করতে বসে। কিন্তু ওর আজ খারাপ লাগতেছে। তখনই সাদিয়ার নাম্বার থেকে মেসেজ আসে। এই মেয়েটা উল্টাপাল্টা কিছু বলবি না। স্বাধীন সাদিয়ার কথা শুনে কিছু টাইপ করতে থাকে। তখন মাসুদ কল দেয় আর বলে, মামা, নেহার বিয়ে হয়ে যাচ্ছে। মাসুদের মুখে স্বাধীন এই কথা শুনে যেন আকাশ থেকে পড়ল। তখনই স্বাধীন কাপা কাপা কণ্ঠে বলে, মামা ওর বিয়ে হতে দিস না, আমি আসতেছি। আচ্ছা আস। কথাটা বলে স্বাধীন দৌড় দেয় এবং রাস্তায় এসে রিক্সা খুঁজে কিন্তু পায় না। তাই স্বাধীন দৌড় দেয়। তখন স্বাধীন পা পিছলে পড়ে আর তখনই একটা সিএনজি এসে স্বাধীনকে ধাক্কা মেরে দেয়। আর স্বাধীন কিছুটা দূরে গিয়ে মাটিতে পড়ে। আর সিএনজি থেকে ড্রাইভার নেমে কিছু লোকের সাহায্যে গাড়িতে তুলে সোজা হাসপাতালে নিয়ে আসে। আর স্বাধীনের পকেট থেকে ফোনটা বাহির করে নিজেদের কাছে রাখে এবং ডক্টর স্বাধীনকে নিয়ে যা বলে। আর এইদিকে সবে স্বাধীনের অপেক্ষা করতেছিল এবং নেহা বসেছিল। তখনই মাসুদ স্বাধীনকে আসতেছে না দেখে স্বাধীনের ফোনে কল দেয় এবং সিএনজি ড্রাইভার ধরে। হ্যালো, কে? আমি মাসুদ, আপনি কে? আর স্বাধীন কই? উনি তো অ্যাক্সিডেন্ট করেছেন আমার গাড়ির সাথে, তাই আমি হাসপাতালে নিয়ে গেছি। সিএনজি ড্রাইভারের কথা শুনে মাসুদের হাত থেকে ফোনটা পড়ে যেতে যেতে বাঁচিয়ে বুকের ভেতরটা ধক করে ওঠে। কি বলছেন? কোন হাসপাতালে? হাসপাতাল, মাথায় আর পায়ে বেশ আঘাত পাইছে। মাসুদ আর এক সেকেন্ডও দেরি করে না, কল কেটে দেয়। সঙ্গে সঙ্গে রাজার হালিমের দিকে তাকিয়ে বলে, স্বাধীন অ্যাক্সিডেন্ট করেছে এই হাসপাতালে। কি, চল। জুম। তিনজনই দৌড়ে বের হয়ে পড়ে। এদিকে নেহা বউ সাজে ঘরে বসে আছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। হঠাৎ দরজার বাইরে হুড়োহুড়ি শব্দ। কি হয়েছে? সুমাইয়া দরজা খুলতে দেখে মাসুদ, রাজার হালিম তিনজনের মুখ ফ্যাকাশে। কি হয়েছে? স্বাধীন অ্যাক্সিডেন্ট করেছে হাসপাতালে। এই কথা শোনা মাত্র নেহার মাথার ভেতর যেন কিছু একটা ফেটে যায়। হাতের মেহেদি ভেজা আঙ্গুল থেকে চুড়ি খুলে পড়ে যায় মেঝেতে। না না, মিথ্যা বলছো, ও তো কলেজে গেছে। না আপু, সত্যি। নেহা একদম কিছু না বলে দৌড় হয়ে বের হয়ে পড়ে। পেছনে সুমাইয়া, আঙ্কেল আন্টি সবাই ছুটে আসে। হাসপাতালে এসে ড্রাইভার ওদের সাথে কথা বলে, ডক্টরের সাথে যোগাযোগ করিয়ে দেয় ও চলে যায়। তখন মাসুদ ডক্টরকে বলে, ওর জ্ঞান কখন ফিরবে? 2 ঘন্টা পর। ওকে। তারপর সবাই স্বাধীনের জন্য অপেক্ষা করতে থাকে। হাসপাতালের করিডোরে নিস্তব্ধতা। দেওয়ালে ঘড়ির টিকটিক শব্দটা যেন সবার বুকের ভেতরে আঘাত করছে। নেহা বেঞ্চে বসে আছে, চোখে ফাঁকা, ঠোঁট কাঁপছে, হাতে এখনো মেহেদি রং। সুমাইয়া নেহার পাশে এসে বসে। শক্ত হও নেহা, আল্লাহ ভরসা। আপু, ও যদি আমাকে ছেড়ে চলে যায়, আমি বাঁচবো না। নেহা আর কথা বলতে পারে না, মুখে হাত চেপে কান্না আটকে রাখে। অন্যদিকে রাজ, মাসুদ আর হালিম একপাশে দাঁড়িয়ে আছে, তিনজনের চোখেই ভয়। প্রায় 2 ঘন্টা পর স্বাধীনের কেবিন থেকে একজন নার্স বের হয়ে বলে, রোগী জ্ঞান ফিরেছে, একজন মাত্র ভেতরে যেতে পারবেন। সবাই একসাথে নেহার দিকে তাকায়। নেহা আপু, আপনি যান। নেহা কিছু না বলে পা বাড়ায়, পা দুটো কাঁপছে, তবুও ধীরে ধীরে কেবিনের ভিতর ঢুকে পড়ে। কেবিনের ভিতর ঢুকে দেখে স্বাধীন শুয়ে আছে। তখন স্বাধীন ওকে দেখে বলে, কি, আপনার স্বামী কই? স্বাধীনের কথা শুনে নেহা স্বাধীনের পাশে গিয়ে ওর হাত ধরে কান্না করতে করতে বলে, আমি তোকে সারপ্রাইজ দিতে চেয়েছি, কিন্তু জানতাম না আমার এটা করার কারণে তোমার এই অবস্থা হবে। স্বাধীন নেহার কথা শুনে বলে, তোমার কথা বুঝিনি। তখন মাসুদ এবং বাকিরা প্রবেশ করতে করতে বলে, এটা না বোঝার কি আছে, এটা একটা প্ল্যান ছিল। ও, তুমি সুস্থ হও, তারপর তোমাদের বিয়ে দিব। আচ্ছা। তারপর সবাই টুকটাক কথা বলে ওকে রেস্ট করার জন্য একলা ছেড়ে দেয়। শুধু নেহা থাকে আজ ওর পাশে। এভাবে কিছুদিন কেটে যায়। আজ স্বাধীনকে রিলিজ দিয়ে দিয়েছে। সবাই ওকে গাড়ি নিয়ে উঠে বাসে চলে আসে এবং আজ ওদের বিয়ে হয়ে যায়। রাত 12টা বাজে।
তখন স্বাধীনকে সবাই ঠেলে বাসর ঘরে ঢুকিয়ে দেয় আর স্বাধীন গিয়ে নেহার পাশে বসে। তখন নেহা বলে, এই এখন কিছু করিও না, আগে চলো নামাজ পড়ে আসি। কিসের নামাজ? আমাদের নতুন জীবনের জন্য নফল নামাজ পড়ব। ওকে চলো। তারপর ওরা অজু করে এসে নামাজ পড়ে। নামাজ শেষে ওরা কিছুক্ষণ গল্প করতে থাকে। তখন হঠাৎ স্বাধীন নেহাকে কিস দাও শুরু করে। আচ্ছা, লুচ্চে পাঠক পাঠিকা তা শোনার জন্য আগ্রহ নিয়ে বসে থাকে। আর আমি